আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিলস লিখিত পরীক্ষার বিগত সনের বার বিজিএস এর সকল প্রশ্ন পড়তেছিলাম। বার বিজিএস এ যে যে প্রশ্নগুলো আসছে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করতেছিলাম আইনফাট থেকে, আইনফাট লিখিত বই থেকে। আজকে আমাদের আহ, সাক্ষ্য আইনের চতুর্থ ক্লাস, অর্থাৎ এই ক্লাসের মধ্য দিয়েই বিগত সনের বার বিজিএস সাক্ষ্য আইনের সকল প্রশ্ন শেষ হবে ইনশাল্লাহ। আপনারা একটু সাথে থাকুন, ক্লাসগুলো সুন্দরভাবে শুনুন, আর বিশেষ বিশেষ যে পয়েন্টগুলি আছে এগুলো আপনারা হাইলাইটার দিয়ে দাগানোর চেষ্টা করুন, বারবার রিভিশন করুন, তাহলে ইনশাল্লাহ কাজে লাগবে। একটা ফৌজদারি মামলায় কোনো আসামি যদি ঘটনাস্থলে অনুপস্থিতির ওঝর ফিলি অফ এরিভাই তোলে, তাহলে এটি প্রমাণের দায়িত্ব কার? উদাহরণ সহ দি এভিডেন্স অ্যাক্ট 1872 সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে আলোচনা করুন। এটা বিজিএস পরীক্ষা 2008 আসছে। ঘটনাস্থলে অনুপস্থিতির ওঝর ফিলি অফ এলিভাইয়ের প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য আইনের 103 ও 106 ধারা অনুসারে অন্যত্র থাকার অজুহাত অফ এলিভাই প্রমাণ করতে সাক্ষ্য দাখিল করার দায়িত্ব দাবিকারী অভিযুক্ত ব্যক্তির। যে ক্ষেত্রে কোনো মামলার অভিযুক্ত অন্যত্র থাকার অজুহাত তুলে অভিযুক্ত তার অন্যত্র থাকার দাবির সমর্থনে মৌখিক বা দালিলিক সাক্ষ্য দাখিল করবে। অভিযুক্ত তার অন্যত্র থাকার অজুহাত প্রমাণের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে বলে গণ্য হবে। যে ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ দাখিল করে অভিযুক্ত সর্বনিম্ন হলেও উক্ত অজুহাতের অস্তিত্ব বিদ্যমান আছে মর্মে যুক্তিসঙ্গত বিশ্বাস সৃষ্টি করতে পারে। প্রসিকিউশন কর্তৃপক্ষ যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে অভিযুক্তের ব্যক্তির দোষ প্রতিষ্ঠা করার পর উক্ত মামলায় অভিযুক্ত ব্যক্তি কর্তৃক অন্যত্র থাকার অজুহাত প্রমাণ করতে বাধ্য হবে, যদি সে অন্যত্র থাকার অজুহাত দাবি করে। কিন্তু যে ক্ষেত্রে প্রসিকিউশন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে অন্যত্র থাকার অজুহাত প্রমাণ করার কোনো বাধ্যবাধকতা অভিযুক্ত ব্যক্তির নেই, যদিও সে অন্যত্র থাকার অজুহাত দাবি করেছে। আমরা একটা ডিএলআর দেখি। নুরুল ইসলাম বনাম আব্দুল মালেক, আর বিএলসি এডি 26। আব্দুল মালেক তেজগাঁওতে অবস্থিত বাংলাদেশ সার্ভে অফিসের একজন ফটোগ্রাফার ছিল। স্ত্রী হত্যা মামলায় সে এলএবি দাবি করে যে ঘটনার তারিখে সে উক্ত অফিসে 4টা 30 পর্যন্ত দায়িত্বরত ছিল। বিষয়টি প্রমাণ করতে তিনি উক্ত অফিসের প্রোডাকশন সেকশনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফিসারকে সাক্ষী হিসাবে হাজির করে। উক্ত সাক্ষী উক্ত দিনের হাজিরা রেজিস্ট্রির ধারা উক্ত অফিসে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি প্রমাণ করে। আদালত হাজিরা রেজিস্ট্রি সহ অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণে উক্ত দিনে অফিসে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি নিশ্চিত হয়। আপিল আদালত অভিযুক্তকে খালাস প্রদান করে। আরেকটা রিয়েলার রাষ্ট্র বনাম মোফাজ্জল হোসেন পরামানিক 11 বিএলডি এডি 305। স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামী দাবি করে যে যখন ঘটনা সংঘটিত হয়েছিল তখন সে বাড়িতে ছিল না এবং সে কিছু কাপড় ক্রয় করার জন্য ফরিদপুরে গিয়েছিল। অভিযুক্ত তার এই দাবি সমর্থনে কোনো সাক্ষ্য দাখিল করেনি এবং প্রসিকিউশন পারিভাষিক সাক্ষ্য দিয়ে সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণ করে। আপিল বিভাগ অভিযুক্ত ব্যক্তি দণ্ড বহাল রাখে। তাহলে একটাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আরেকটাতে তাকে দণ্ড দেওয়া হয়েছে। এই দুইটা ডিএলআর আপনারা মনে রাখতে পারেন। এরপরে আমরা একটু 69 নং প্রশ্নটাকে দেখি। প্লি অফ এলিবাই কি? স্ত্রী হত্যা মামলা এলিবাই প্রমাণের দায়িত্ব ব্যাখ্যা করুন। এটা 19-এ আসছে, 2019-এ বিজিএস পরীক্ষা। সেম কথাবার্তা আগের মতোই। এখানে ফিলি অফ এলিবাই অন্যত্র ছিল, প্রমাণের দায়িত্ব স্ত্রী হত্যা মামলায় অবশ্যই তাকেই প্রমাণ করতে হবে সে কেমনে কোথায় ছিল। এই যে আগের দুটা ডিএলআর এখানে দেওয়া আছে, এই দুটা ডিএলআর পড়লেই হলো। এরপর নতুন আরেকটা ডিএলআর আমরা দেখি। এটা রাষ্ট্র বনাম খাদেম মন্ডল ক্রিমিনাল আপিল 22/1985। স্ত্রী স্বামীর বাড়িতে মারা গিয়েছিল, কিন্তু কিভাবে মারা গিয়েছে সে বিষয়ে আসামি পক্ষ স্বামী কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। তারপরও আদালত স্বামীকে খালাস প্রদান করে, কারণ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষী সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি ঘটনার রাতে বা সকালে স্বামী বাড়িতে উপস্থিত ছিল। আদালত সিদ্ধান্তে মতামত প্রকাশ করে যে কোনো মেয়ের লাশ স্বামীর ঘরে পড়ে আছে, যদিও এটা স্বামীকে হত্যায় সংশ্লিষ্টতা সুস্পষ্ট করে, তথাপি হত্যায় স্বামীর অংশগ্রহণ বিষয়ে অন্য কোনো সাক্ষ্যর অনুপস্থিতিতে স্বামীকে দণ্ডিত করা যায় না। তাইলে আমরা মোটামুটি বুঝে গেছি বিষয়টা। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। বার কাউন্সিল 2001-এ আসছে যে জৈনক জৈনক মর্জিনাকে জৈনক সলিমুল্লাহর সহিত বিবাহ দেওয়া হয় এবং সে পিতার বাড়ি হইতে দূরে তাহার স্বামীর সহিত বসবাস করত। দম্পতি ছিল নিঃসন্তান। বিবাহের 3 বৎসর পর দম্পতির বাসগৃহে ছাদের সহিত ঝুলন্ত অবস্থায় মর্জিনার লাশ পাওয়া যায়। ওই বাড়িতে সলিমুল্লাহর পিতামাতা ও ছোট ভাই থাকতো।
সলিমুল্লাহর বিরুদ্ধে যৌতুকের দাবি না মিটানোর কারণে স্ত্রী হত্যার অভিযোগ আনা হয়। সলিমুল্লাহ আত্মপক্ষ সমর্থনে জানায় যে সেই ঘটনার দিন বাড়িতে ছিল না এবং তার স্ত্রী আত্মহত্যা করেছে। সলিমুল্লাহর উপর কি প্রমাণের ভার ন্যস্ত? যদি হয় তাহলে সাক্ষ্য আইনের কোন ধারা মতে? সলিমুল্লাহর উপর অন্যত্র থাকা দাবি প্রমাণের দায়ভার। সাক্ষ্য আইনের 103, 106 ধারা অনুসারে অন্যত্র থাকার অজুহাত বা এলিবাই প্রমাণ করতে সাক্ষ্য দাখিল করার দায়িত্ব দাবিকারী অভিযুক্ত ব্যক্তির। যে ক্ষেত্রে কোনো মামলায় অভিযুক্ত অন্যত্র থাকার অজুহাত তোলে, অভিযুক্ত তার অন্যত্র থাকার দাবির সমর্থনে মৌখিক বা দালিলিক সাক্ষ্য দাখিল করবে। সুতরাং ঘটনার দিন বাড়িতে ছিল না মর্মে অভিযুক্ত ব্যক্তির দাবি প্রমাণের দায়িত্ব অভিযুক্ত ব্যক্তি সলিমুল্লাহর উপর বর্তায়। স্ত্রী হত্যা মামলার এলিভাই প্রমাণের দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। প্লি অফ এলিভাই অন্যত্র থাকার অজুহাত প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির। তাইলে আমরা বুঝে গেছি যে আসলে প্রমাণের দায়িত্বটা তার উপরে বর্তায়। আগের দুইটা ডিএলআর মাথায় আছে, ওটা দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তাইলে সুতরাং রাষ্ট্রপক্ষ কর্তৃক যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে অভিযুক্ত সলিমুল্লাহর দোষ প্রতিষ্ঠা করার পর উক্ত মামলার অভিযুক্ত সলিমুল্লাহ কর্তৃক উন্নত থাকার অজুহাত প্রমাণ করতে বাধ্য হবে, যেহেতু উন্নত থাকার অজুহাত দাবি করেছে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা বিজিএস পরীক্ষা 2018-তে আসছে। চুরির দায়ে বি কে অভিযুক্ত করে মামলা করে। আদালতকে বিশ্বাস করাতে চায় যে বি চুরির কথা অস্বীকার করছে। বি আদালতকে বিশ্বাস করাতে চায় সে সংশ্লিষ্ট সময়ে অন্যত্র ছিল। এই ক্ষেত্রে প্রমাণের ভার আগের মতো, একদম সেম ঘটনা, তাইলে হয়ে গেছে। মোটামুটি তাকে প্রমাণ করতে হবে যে সে কেমনে অন্যত্র ছিল, তাইলে উত্তরটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখেন পরের পরের কোশ্চেন। বা কাউন্সিল পরীক্ষা 2004 সালে আসছে। ধানমন্ডির একটি বাড়ির মালিক মিস্টার ধীরেন তার বাড়ি হইতে ভাড়াটিয়া মিস্টার নরেনকে ভাড়া পরিশোধ না করার কারণে উচ্ছেদের মামলা করেন। নরেন আত্মপক্ষ সমর্থনে বলেন যে ভাড়াটিয়া হিসাবে আসার পর তিনি ধীরেনের নিকট হইতে বাড়িটি ক্রয়ের জন্য আংশিক মূল্য প্রদানে বায়নাপত্রের ভিত্তিতে বর্তমানে দখল বুঝিয়া পাইয়া অবস্থান করিতেছেন। নরেশের অবস্থান সম্পর্কে প্রমাণের ভার কার উপর ন্যস্ত? দেখেন, আলোচ্য প্রশ্ন অনুযায়ী নরেন দাবি করে যে সে ধীরেনের বাড়ি ক্রয়ের জন্য আংশিক মূল্য প্রদান বা বায়নাপত্রের ভিত্তিতে বর্তমানে দখল বুঝে পেয়ে অবস্থান করছে। অর্থাৎ নরেন আদালতকে বিশ্বাস করাতে চায় তার এবং ধীরেনের মধ্যে বাড়ি বিক্রয়ের একটা বায়নাপত্র ছিল এবং সে দখল বুঝে পেয়ে বসবাস করছে। সাক্ষ্য আইনে 103 ধারায় বলা হয়েছে কোন নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায় যে উক্ত বিষয়টি আদালতকে প্রমাণ করতে চায়। যেহেতু নরেন আদালতকে বিশ্বাস করাতে চায় যে তার এবং ধীরেনের মধ্যে একটি বাড়ি ক্রয় বিক্রয় চুক্তি ছিল, সেটা প্রমাণের ভার নরেনের উপর বর্তায়। উপরের আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে নরেন যে ধীরেনকে বাড়ি ভাড়া দিত তা প্রমাণের দায়িত্ব তার, ভাড়া পরিশোধের দায়িত্ব ভাড়াটিয়ার উপর বর্তায়। শুধুমাত্র মৌখিক সাক্ষ্য দিলে এই প্রমাণের দায়িত্ব পরিবর্তন হয়ে অন্য ব্যক্তির উপর বর্তায় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিজিএস পরীক্ষা 2024-এ একটা প্রশ্ন আসছে যে এক্স দাবি করে যে দাগ নং 212 এর জমিতে তিনি এরি ধান চাষ করছিলেন। এ বি ওয়াই ও জেড জোরপূর্বক কেটে নেন এবং তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করেন। এ বি ওয়াই ও জেড যুক্তি প্রদর্শন করেন যে ঘটনাটি 212 নং দাগে নয় বরং তাদের জমিতে তথা দাগ নং 213-তে সংঘটিত হয়েছে। এবং তারা আরো বলে যে এক্স ও তার সহযোগীদের ধান কাটতে নির্বৃত্ত করে তারা তাদের সম্পত্তির বিষয়ে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সুরক্ষা করেছেন মাত্র। তারা এক্স ও তার সহযোগীদের বিরুদ্ধে আলাদা একটি নালিশি দরখাস্ত দায়ের করেছেন বলে দাবি করেন, যদিও কোনো কাগজপত্র দাখিল করেননি। এক্ষেত্রে পাল্টা দাবি সহ প্রমাণের দায় কার? আলোচনা করুন। এখানে যে 213 নং ঘটনাস্থল হিসেবে প্রমাণের দায়িত্ব এ বি ওয়াই জেড যুক্তি প্রদর্শন করে যে ঘটনাটি 212 নং দাগে নয় বরং তাদের জমিতে তথা দাগ নং 213-তে সংঘটিত হয়। যেহেতু এ বি ওয়াই জেড আদালতকে বিশ্বাস করাতে চায় যে ঘটনাটি 212 নং দাগে নয় 213 নং দাগে সংঘটিত হয়েছে, সেহেতু দাগটি এ বি ওয়াই জেড কে প্রমাণ করতে হবে। 103 ধারা অনুসারে কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতের উক্ত নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করাতে চায়। তাইলে আত্মরক্ষার অধিকার প্রমাণের দায়িত্ব 105 ধারা অনুসারে আত্মরক্ষার অধিকার প্রমাণের দায়িত্ব এ বি ওয়াই জেড এর উপর বর্তাবে। সাক্ষ্য আইনে 105 ধারা অনুসারে কোনো ব্যক্তি যদি যে কার্য বা ফৌজদারি অপরাধের ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা প্রমাণের দায়িত্ব উক্ত ব্যতিক্রম দাবিকারী পক্ষের উপর বর্তায়। আত্মরক্ষার অধিকার দণ্ডবিধিতে উল্লেখিত ফৌজদারি দায়ের ব্যতিক্রমের মধ্যে পড়ে, সেহেতু এ বি ওয়াই জেড উক্ত আত্মরক্ষার অধিকার দাবি করেছে। 105 ধারা আত্মরক্ষার অধিকার প্রমাণের দায়িত্ব তাদের উপর বর্তাবে। আশা করি বুঝতে পেরেছেন। বিজিএস পরীক্ষা 2018-তে আসছে। এক্স এক্স স্টেডিয়ামে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী ওয়াই ধারা বাধাপ্রাপ্ত হয়ে
এবং উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়, ওয়াই আঘাতপ্রাপ্ত হয়, এক্স আঘাত করার অভিযোগে অভিযুক্ত হয়, সে দাবি করে ওয়াই তাকে প্রথমে আঘাত করে, সে আত্মরক্ষার এরূপ আচরণ করেছে, তাইলে এখানে আইনগত প্রমাণের ভার কার উপর বর্তায় সেটি আলোচনা করো। আত্মরক্ষার অধিকার প্রমাণের দায়ভার, সাক্ষ্য আইন 105 দ্বারা এক্স কে প্রমাণ করতে হবে আত্মরক্ষা, সে ওয়াই কে যে আঘাত করেছে এবং উক্ত ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার ছিল। অভিযুক্ত যখন কোনো ব্যতিক্রম দাবি করে যে তার কার্যটি দণ্ডবিধিতে উল্লেখিত কোনো সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়ে, সেক্ষেত্রে উক্ত ব্যতিক্রম প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির। উক্ত ব্যতিক্রম প্রমাণ করতে মৌখিক বা দালিলিক সাক্ষ্য দাখিল করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির। তাই সাক্ষ্য আইন 105 ধারায় উল্লেখিত বিষয়গুলো প্রমাণের দায়ভার দাবি উপস্থাপনকারী আসামি বা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে। তাহলে দণ্ডবিধির 76 থেকে 106 ধারার অধীন সাধারণ ব্যতিক্রম অর্থাৎ অপরাধটি যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটি অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। দণ্ডবিধির অন্য কোনো অংশে বিশেষ ব্যতিক্রম যেমন হত্যার অপরাধটি যে দণ্ডবিধি 300 দ্বারা উল্লেখিত ব্যতিক্রমের মধ্যে পড়ে থেকে আসামিকেই প্রমাণ করতে হবে। অপরাধ সংজ্ঞায়িত করে এমন কোন আইনে উল্লেখিত বিশেষ ব্যতিক্রম এক্স এর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করার দায়িত্ব প্রসিকিউশন পক্ষে। যে সকল ফৌজদারি অপরাধ এক্স কে বিরুদ্ধে আনিত অভিযোগ অভিযুক্ত করে সেই সকল উপাদান প্রমাণ করার দায়িত্ব প্রসিকিউশন পক্ষের, অর্থাৎ 105 ধারা অনুসারে ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর বর্তালেও তা অভিযুক্ত যে দোষী সেটা সন্দেহাতীতভাবে প্রমাণ করা হতে প্রসিকিউশন পক্ষকে 105 ধারা অব্যাহতি দেওয়া হয়নি। এমনকি যে সকল ব্যতিক্রম পরিস্থিতি প্রমাণের দায়িত্ব আসামির উপর বর্তায়, যেমন সাক্ষ্য আইনের 105 ধারা বা 106 ধারায়, সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে অপরাধী সেটা প্রমাণ করার প্রসিকিউশন অব্যাহতি পায় না। আমরা দেখি বিজিএস পরীক্ষা 2021 আসছে, অনেক বড় একটা ফ্যাক্ট। এক্স একটা জমির দখলে আছে, ওয়াই উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিকানা দাবি করে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করেন। এক্স হাজির হয়ে দাবি করেন যে ওয়াই এর পিতা উইল করে ওই জমি এক্স কে দিয়ে গেছেন, এক্স কে দিয়ে গেছেন। এখন ওয়াই আদালতে দাবি করে যে তার পিতা কথিত উইল সম্পাদনের তারিখ হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছিলেন। এই কারণে দুলডাল এবং শ্রীজিৎ ওয়াই এর যুক্তির প্রেক্ষিতে এক্স দাবি করেন যে ওয়াই এর পিতা মৃত্যুকালে শায়িত অবস্থায় এক্স ওয়াই উভয়ের উপস্থিতিতে নালিশি জমির মালিকানা এক্স এই মর্মে স্বীকার করলেও উইলটি হারিয়ে যাওয়ায় তা আদালত দাখিল করা যায়নি। এক্স বি কে এই ঘটনার সাক্ষী হিসাবে উপস্থাপন করেন এবং মালিকানার কথিত মৌখিক স্বীকৃতির সাক্ষী বি কথিত স্বীকৃতির অব্যাহতি আগের দিন মৃত্যুবরণ করেছিলেন। উপস্থিত সাক্ষী প্রকৃত বি নন এবং উপস্থিত সাক্ষী এক্স জমির বর্গা চাষী। উল্লেখিত ঘটনার সম্মিলিত মামলার বিচারক হিসেবে এভিডেন্স অ্যাক্টের সুনির্দিষ্ট বিধানের বরাত দিয়ে পৃথকভাবে প্রতিটি দাবির বিপরীতে প্রমাণের দায়ভার নির্ধারণ করুন। উইল প্রমাণ, যেহেতু এক্স দাবি করে যে ওয়াই এর পিতা উইল করে ওই জমি এক্স কে দিয়ে গেছে, সেহেতু উইল সম্পাদনের বিষয়টি এক্স কে প্রমাণ করতে হবে। পবিত্র মক্কা নগরীতে অবস্থান, ওয়াই এর পিতা কথিত উইল সম্পাদনের তারিখ হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছিল, তাহলে 103 ধারায় তাকে ওয়াই কে প্রমাণ করতে হবে। এরপরে হলো উইলটি হারিয়ে যাওয়া। উইলটি হারিয়ে যাওয়া যেহেতু এক্স এর বিশেষ অবগতিতে ছিল, সেহেতু 104 ধারা অনুসারে তাকে প্রমাণ করতে হবে যে উইলটি হারিয়ে গেছে। অর্থাৎ উইল সম্পাদন প্রমাণ করতে কোনো মৌখিক সাক্ষ্য গ্রহণের পূর্বে উক্ত উইল হারিয়ে গেছে সেটা গ্রহণযোগ্য করতে হলে দলিলটি হারিয়ে যাওয়ার বিষয়টি এক্স কে প্রমাণ করতে হবে। এখন সাক্ষী বি এর মৃত্যুবরণ, বি যে মৃত্যুবরণ করেছে সেটা ওয়াই কে 107 ধারা অনুসারে প্রমাণ করতে হবে। অন্যদিকে উপস্থিত সাক্ষী বি নন, উপস্থিত সাক্ষী এক্স এর জমির বর্গা আছে সেটাও ওয়াই কে প্রমাণ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা সামনের দিকে চলে যাই। প্রমাণ ব্যতিরেকে কোনো ঘটনায় আদালত বিবেচনা করতে পারে না। দি এভিডেন্স অ্যাক্ট 1872-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা 2017-তে আসছে। সাক্ষ্য আইনের 3 ধারায় অনুসারে আদালত কোনো বিষয় প্রমাণিত বিবেচনা করতে আদালতের নিকট দাখিলকৃত কোনো বিষয় বিবেচনায় নিতে পারে এবং কোনো বিষয় প্রমাণ করার অনেকগুলো পন্থার মধ্যে সাক্ষ্য একটি পন্থা। কোনো বিষয় প্রমাণিত বা প্রমাণিত নয় সে বিষয়ে সিদ্ধান্ত উপনীত হতে আদালত সাক্ষ্যর পাশাপাশি উহার নিকট উপস্থাপিত অন্যান্য বিষয় বিবেচনা করবে। সুতরাং যে বিষয়ের ভিত্তিতে কোনো প্রতিকার দাবি করা হচ্ছে সেটা অবশ্যই প্রমাণিত হতে হবে। কিভাবে কোন বিষয় প্রমাণ করতে হবে সেটা সাক্ষ্য আইনের 59 এবং 61 দ্বারাই বলা হয়েছে। 59 দ্বারা বলা হয়েছে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। অন্যদিকে দলিলের বিবরণ প্রমাণ করতে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যেতে পারে। সুতরাং কোনো ঘটনা বা বিষয় প্রমাণ করার উপযুক্ত প্রমাণ আদালতে দাখিল করতে হবে এবং কোনো প্রমাণ গ্রহণযোগ্য হবে কিনা সেটা 136 ধারা অনুসারে আদালত নির্ধারণ করবে। সেক্ষেত্রে
কোনো ঘটনা যখন প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত কোনোটাই হয় না, তখন সেটা প্রমাণিত নয় মর্মে গণ্য হবে। অর্থাৎ যখন সত্য ঘটনা সত্য বলে প্রমাণিত হয় না, বা যখন মিথ্যা ঘটনা মিথ্যা বলে প্রমাণিত হয়নি, বা কোনো ঘটনার অস্তিত্ব আছে বা নাই তাও প্রমাণিত হয়নি, সেই ক্ষেত্রে সেটাও প্রমাণিত নয়, নট প্রুভ বলে গণ্য হবে। যদিও কোনো মামলায় অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ বা পারিভাষিক সাক্ষ্য থাকে না, সেক্ষেত্রে মামলার সাক্ষীবিহীন মামলা বলা যেতে পারে। আমরা এখানে দেখি রাষ্ট্র বনাম মোফাজ্জল হোসেন পারামানিক 11 বিএলডি এডি 302 হচ্ছে স্ত্রী হত্যা মামলা। এই বিষয়টা আমরা আগেও দেখেছিলাম। সুতরাং প্রমাণ ব্যতিরেকে কোনো ঘটনাই আদালতে বিবেচনা করতে পারে না। এরপরে আমরা একটু চলে যাই দুষ্কর্মের সহচর এবং অনুসমর্থন সাক্ষ্য। এই বিষয়টা আমরা একটু দেখি এখান থেকে কি প্রশ্ন আসছে। An accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars। বক্তব্যটি দি এভিডেন্স অ্যাক্ট 1872 114 ও 133 এর আলোকে আলোচনা করো। তাহলে এটা বিজিএস পরীক্ষা 2018-তে আসছে। সাক্ষ্য আইনের 114 ধারা 133 ধারা দুষ্কর্মের সহচরের সাক্ষ্য সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইন 114 ক ধারায় ব্যাখ্যা বলা হয়েছে, একজন দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য যদি না সে গুরুত্বপূর্ণ তথ্যাদিতে সমর্পিত হয়। অন্যদিকে সাক্ষ্য আইন 133 ধারায় বলা হয়েছে দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে, এবং দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্য ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে কেবল সেই কারণে এটা বেআইনি হবে না। 114-133 ধারার আলোকে ব্যাখ্যা করা হলো। দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত হওয়া। সাক্ষ্য আইনের 114 ধারায় খ ব্যাখ্যায় বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হলে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য। সাক্ষ্য আইন 144 ধারা খ ব্যাখ্যা অনুসারে আদালত অনুমান করবে যে একজন দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য যদি না সাক্ষ্য গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত হয়। তবে 114 ধারার খ, এটা 114 না, 144 হবে না, 114 হবে। খ ব্যাখ্যা অনুসারে দুষ্কর্মের সহচরকে বিশ্বাসের অযোগ্য অনুমান করতে আদালত বাধ্য না। দুষ্কর্মের সহচর প্রত্যেকটি সাক্ষ্য একটি গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত হবে, সেটা 114 ধারার খতে ব্যাখ্যায় বাধ্যতামূলক করেনি। 114 খ ব্যাখ্যাটি সচেতনমূলক বিধান, যে আদালত দুষ্কর্মের সহচরকে বিশ্বাস করার ক্ষেত্রে অসমর্থিত সাক্ষ্যের পরিবর্তে সমর্থিত সাক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করবে। এখন ফৌজদারি কার্যধারায় দুষ্কর্মের সহচরের সাক্ষ্য কলঙ্কিত সাক্ষ্য পরিণত হয়েছে, কারণ একজন দুষ্কর্মের সহচর সে তার সহযোগীর সাথে বিশ্বাসঘাতকতা করে, সে কোনো নিরপেক্ষ সাক্ষী না। দুষ্কর্মের সহচরের অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়ার প্রকৃত বিপদ হলো এই যে দুষ্কর্মের সহচর অপরাধ সংগঠনে তার প্রকৃত অংশগ্রহণকারী অপরাধীর নাম বলে, কিন্তু সম্পূর্ণ নিরাপদ মানুষকে অপরাধের সাথে জড়িয়ে সাক্ষ্য দিতে পারে। এমন ক্ষেত্রে দুষ্কর্মের সহচরের সাক্ষ্য নিরাপদ কোনো তথ্যাদি দ্বারা সমর্থিত না হওয়া পরেও তার বক্তব্যের ভিত্তিতে সাক্ষ্য দিলে এবং অনেক নিরাপরাধ ব্যক্তি দণ্ডিত হতে পারে। প্রত্যক্ষ সাক্ষ্য দ্বারা দুষ্কর্মের সহচরের সাক্ষ্য সমর্থিত হওয়া আবশ্যিক না। সমর্থিত তথ্য দিয়ে এমন হতে হবে যে যা থেকে অপরাধের সাথে অভিযুক্ত ব্যক্তির সংযোগ যুক্তিযুক্তভাবে অনুমান করা যায় এবং উক্ত তথ্যাদির ভিত্তিতে সিদ্ধান্ত নিরাপদ হয়। অন্যথায় সমর্থিত সাক্ষ্য এমন হতে হবে যে যা অপরাধটি সংঘটিত হয়েছে শুধুমাত্র সেটাই নিশ্চিত করে না, বরং অভিযুক্ত কর্তৃক অপরাধটি সংঘটিত হয়েছে সেটাও নিশ্চিত করে। 114 খ ব্যাখ্যা উপযুক্ত মামলায় দুষ্কর্মের সহচরের অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছে, যদিও আদালত উপলব্ধি করে যে দুষ্কর্মের সহচরের সাক্ষ্য বিশ্বাসের যোগ্য। উপযুক্ত প্রেক্ষাপট আদালত দুষ্কর্মের সহচরের সাক্ষ্য সমর্থিত হওয়া অব্যাহতি দিতে পারে। সুতরাং দুষ্কর্মের সহচরের সাক্ষ্য গুরুত্বপূর্ণ তথ্য দ্বারা সমর্থিত হয়নি, এই কারণে সরাসরি প্রত্যাখ্যান করতে হবে। বিষয়টি এমন নয়, কিন্তু সমর্থিত হওয়া ব্যতীত গ্রহণ করতে আদালত এটা নিশ্চিত হবে যে দুষ্কর্মের সহচরের সাক্ষ্য সত্য। এরপরে হলো দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড। আগের কথাবার্তা এগুলো একটু দেখতে হবে। এবং সাক্ষ্য আইন 133 দ্বারা বলা হয়েছে দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে। দুষ্কর্মের সহযোগী অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে কেবল সে কারণে উক্ত সাজা বেআইনি হবে না, সেটা 133 দ্বারাই বলছে। 133 দ্বারা দুটি বিষয় স্বীকৃতি দেওয়া হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুষ্কর্মের সহযোগ যোগ্য সাক্ষী হবে, এবং এটার ভিত্তিতে আদালত দণ্ড দিলে তা অবৈধ হবে না। এই বিষয়টাই এখানে ব্যাখ্যা করছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই দুষ্কর্মের সহচরকে যখন বলা হয় গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হলে দুষ্কর্মের সহচর বিশেষের অযোগ্য। আবার বলা হয় দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবেন, এবং দুষ্কর্মের সহযোগী অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে সে কারণে উক্ত সাজা বেআইনি হবে না। এটা যুক্তি সহ কারণ। এই যে দুষ্কর্মের সহচর আমরা বুঝে গেছি যে দুষ্কর্মের সহচর অর্থ হলো এমন একজন ব্যক্তি যে কোনো অপরাধ সংগঠনের
প্রধান সহায়ক পক্ষ, অপরাধ সংগঠনে অন্য ব্যক্তি বা ব্যক্তিদের সাথে অংশগ্রহণকারী বা সংযুক্ত কোনো ব্যক্তি দুষ্কর্মের সহচর বলে গণ্য হয়। সে এমন ব্যক্তি যে অপরাধ সংগঠনে অংশগ্রহণ করে। দুষ্কর্মের সহচর বলতে অপরাধে দোষী সহযোগী বা এমন একজন ব্যক্তি যে অপরাধের কার্যের সাথে এমনভাবে সম্পর্ক বজায় রাখে যে তাকে মূল অপরাধীর সাথে যৌথভাবে অভিযুক্ত করা যেতে পারে। অপরাধ সংগঠনের পূর্বে বা পরে বা কোনো অবৈধ কার্য করে বা করা থেকে বিরত থেকে অপরাধ সংগঠনের সাথে সম্পর্কিত ব্যক্তি দুষ্কর্মের সহচর মর্মে গণ্য হতে পারে। অভিযুক্ত ব্যক্তির সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল এবং উক্ত স্ত্রীর উপস্থিতিতে স্বামীকে হত্যা করা হয়। হত্যার পর অভিযুক্ত ব্যক্তির সাথে আহ, পালিয়ে যায়। এক্ষেত্রে স্ত্রী স্বামী হত্যার দুষ্কর্মের সহচর মর্মে বিবেচিত হয়। সেম 114 খ এবং 133 বিধানসমূহ সাংঘর্ষিক কিনা। আসলে সাজা দিতে হলে অবশ্যই উচ্চ আদালতের এখন বিভিন্ন সিদ্ধান্ত থেকে দেখা যায় যে আপনাকে অবশ্যই কর্মরত হইতে হবে। একটা ব্যক্তিকে শুধুমাত্র দুষ্কর্মের সহযোগের উপর ভিত্তি করে সাজা দেওয়া যায় না। সেই বিষয়গুলোই এখানে ফুটে উঠছে আর কি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই স্টফেলের বিষয়গুলোতে। আমরা দেখি কি প্রশ্ন আসছে। বার কাউন্সিল পরীক্ষা 2012-তে আসছে, 2015-তে আসছে, 2008-এ আসছে। হ্যাঁ, দি এভিডেন্স অ্যাক্ট 1872-এর সংশ্লিষ্ট বিধানবলীর আলোকে উদাহরণ সহ প্রতিবন্ধ নীতি ব্যাখ্যা করুন। এই বিষয়টা আমরা একটু দেখি। স্টপেল, ইংরেজি শব্দ স্টপেল সমর্থক, অর্থাৎ বাধা দেওয়া, বিরত রাখা, প্রতিবন্ধকতা করা। স্টপেল হলো এমন একটি নীতি যা কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত বিবৃতি অস্বীকার করা হতে বিরত রাখে। এই নীতির মূল কথা হলো কোনো ব্যক্তি তার পূর্ববর্তী ঘোষণা বা কার্যবিরতি দ্বারা বাধিত হবে এবং তাকে উক্ত ঘোষণা বা কার্যবিরতি অস্বীকার করতে দেওয়া হবে না। স্টপেল একটি সাক্ষ্য বিষয়ক আইন যা কোনো ব্যক্তিকে প্রদত্ত বিবরণ সত্যতা কিংবা যেসব তথ্য তিনি জানেন সেগুলো অস্বীকার করতে বাধা দিয়ে থাকে। বাংলাদেশ সরকার বনাম এস এম ফিরোজউদ্দিন ভূঁইয়া 53 ডিএলআর 522 মামলায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো পক্ষ তার কার্য বা কথা দ্বারা অন্য পক্ষকে সুস্পষ্ট প্রতিজ্ঞা করে হত্যামুক্ত ব্যক্তির প্রতি উক্ত প্রতিজ্ঞা বাধ্যতামূলক হবে, সেটা প্রতিশ্রুতি হতে নিজেকে সরিয়ে নেওয়ার অধিকারী না। এই বিষয়টাই বলা আছে হলো এটা। স্টপেল সংক্রান্ত বিধান 115 ধারাতে, সাক্ষ্য আইনে 115 ধারায় স্টপেলের প্রতিবন্ধকতার নীতি আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনে 115 ধারায় স্টপেলের সংজ্ঞায় বলা হয়েছে যখন কোনো ব্যক্তি তার ঘোষণা, কার্য কার্যবিরতি ধারা স্বেচ্ছামূলক ভাবে অন্য ব্যক্তিকে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করা এবং এমন বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছে, তখন তাদের মধ্যে বা তাদের প্রতিনিধিদের মধ্যে কোনো মামলায় হতমুক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি উক্ত বিষয়ে সত্যতা অস্বীকার করতে পারে না। এখানে একটা ডিএলআর আছে যে একে এম মাহিদুল ইসলাম বনাম বাংলাদেশ ব্যাংক 14 বিএলডিসি 646। এই মামলায় আবেদনকারী কতিপয় দলিলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিজেকে প্রতিনিধিত্ব করছিল এবং একই সাথে কোম্পানির ঋণের দায় গ্রহণ করছিল। সাক্ষ্য আইনের 115 ধারা অনুসারে আবেদনকারী যে উক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেই সত্য অস্বীকার করতে পারে না এবং একই সাথে তার ঋণের দায় অস্বীকার করা হতে বাধিত হবে, কারণ উক্ত ব্যক্তি তার নিজের ভুলের সুবিধা নিতে পারে না, কারণ এটা ন্যায়পরায়ণতার নীতির পরিপন্থী। কোনো আইনের বিরুদ্ধে স্টপেল হতে পারে কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আইনের বিরুদ্ধে স্টপেল না। সাক্ষ্য আইনের এটা স্বীকৃত নীতি যে স্টপেল আইনগত আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইনের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে না। কোনো আইনের বিরুদ্ধে স্টপের নীতি প্রয়োগ করা যায় না বা সাংবিধানিক বা বিধিবদ্ধ দায়িত্ব পালনে বিরত রাখতে স্টপের নীতি প্রয়োগ করা যায় না। আইনের বিরোধী বা সরকার প্রতিশ্রুতি দ্বারা ক্ষমতা বহির্ভূত কোনো ঘোষণা বা প্রতিশ্রুতি বলবৎ করার জন্য স্টপের ব্যবহার করা যায় না। যেখানে আইনসভা কোনো চুক্তি হস্তান্তর বা অন্য কোনো বিনিময় বেআইনি ঘোষণা করেছে সেখানে উক্ত চুক্তি হস্তান্তর বিনিময়কে স্টপের নীতির মাধ্যমে বৈধ করা যাবে না। চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বনাম রৌফ চৌধুরী 61 ডিএলআর এডিট 28। এখানে বলছে যে দি সিভিল এভিয়েশন রুলস 1984 লঙ্ঘন করে 60 ফুটের বেশি উচ্চতার বিল্ডিং করায় অনুমতি দেওয়া হয়েছিল। 18/2/1993 তারিখে 22 তলা বিল্ডিং তৈরি করা যে অনুমতি দেওয়া হয়েছিল তা বিধি এবং আইনে অনুমোদিত সীমার বাইরে হওয়ার কারণে বাতিল বলে গণ্য হবে। এই কারণে এমন অনুমতি আইনের চোখে কোনো অনুমোদন নয়, বরং এই কারণে স্টপের নীতি প্রয়োগ করা যায় না। স্টপের নীতি প্রয়োগ করে আইনে বহির্ভূত কোনো কাজকে বৈধ দেওয়া যায় না। তাই প্রতিনিধি ক্ষেত্রে প্রতারণা বা ভুল করেছে সেক্ষেত্রে স্টপের নীতি আইনের বিরুদ্ধে প্রয়োগ করা যায় না, নীতি দাবি করা যায় না। এরপরে আমরা দেখি স্টপেল ডাজ নট অপারেট টু extinguish রাইট। তাহলে কি বলতেছে? স্টপেল ডাজ নট অপারেট টু extinguish রাইট। ব্যাখ্যা। স্টপেল ইংরেজি শব্দ স্টপ অর্থ সমর্থক। আগের গল্পতে বলেছিলাম বাধা দেওয়া, বিরত রাখা, প্রতিবন্ধকতা করা। স্টপেল হলো এমন একটা নীতি যা কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত বিবৃতি অস্বীকার করা থেকে বিরত রাখে। এই নীতির মূল কথা হলো কোনো ব্যক্তি তার পূর্ববর্তী ঘোষণা বা কার্যবিরতি দ্বারা বলিত হবে এবং তাকে উক্ত ঘোষণা ঘোষণা বা কার্যবিরতি অস্বীকার করতে
দেওয়া হবে না। স্টপেল একটা সাক্ষ্য বিষয়ক আইন, যা কোনো ব্যক্তিকে প্রদত্ত বিবরণের সত্যতা কিংবা যেসব তথ্য তিনি জানেন সেগুলো অস্বীকার করতে বাধা দিয়ে থাকে। বাংলাদেশ সরকার বনাম এস এম ফিরোজউদ্দিন ভূঁইয়া 53 এলাকার সময় বলা হয়েছে, ক্ষেত্রে কোনো পক্ষে তার কার্য, কথা বা অন্য পক্ষকে সুস্পষ্টভাবে প্রতিজ্ঞা করে প্রথমোক্ত ব্যক্তির উক্ত প্রতিজ্ঞা বাধ্যতামূলক হবে এবং প্রতিশ্রুতি নিজেকে সরিয়ে নেওয়ার অধিকারী না। এখানে দেখেন, একজন ছাত্র এলএলবি পরীক্ষায় কম নাম্বার পেয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট অফিস কর্মকর্তার ভুলের কারণে তাকে উত্তীর্ণ হিসেবে দেখিয়ে মার্কশিট দেওয়া হয়েছিল। স্টপের নীতি প্রযোজ্য হবে এবং উক্ত ছাত্রের ফলাফল দিতে বিশ্ববিদ্যালয় অস্বীকার করতে পারে না বলে সিদ্ধান্ত প্রদান করা হয়। কিন্তু মিথ্যা বর্ণনায় এমবিবিএস কোর্সে ভর্তি নিয়েছে এবং ছাত্ররা উক্ত মিথ্যা বর্ণনার সুবিধা নিতে পারে না এবং কর্তৃপক্ষ বিরোধী স্টপের দাবি করতে পারে না। এই মামলায় আবেদনকারী কতিপয় দলিলে কোম্পানি, এটা হলো একে মাইদুল ইসলাম বনাম বাংলাদেশ ব্যাংক, এটাও আমরা পড়েছিলাম সেম ঘটনা, অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিজেকে প্রতিনিধিত্ব করছিল এবং একই সাথে কোম্পানির ঋণের দায় গ্রহণ করছিল। এবং সাক্ষ্য আইনে 115 ধারার বিধান অনুসারে আবেদনকারী যে উক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সে সত্য অস্বীকার করতে পারে না এবং একই সাথে তার ঋণের দায় অস্বীকার করা হতে বাধ্য হবে। সুতরাং স্টপেল কোনো ব্যক্তির অধিকার বিলুপ্ত করে না, বরং স্টপেল সাক্ষ্য আইন এটা নীতি মাত্র, যা কোনো ব্যক্তিকে তার প্রতিশ্রুতি বিচ্যুতি হতে বাধা দিয়ে থাকে। এরপরে আমরা 86 প্রশ্নটা একটু দেখি, যে ক ইচ্ছাকৃত এবং মিথ্যাভাবে খকে বোঝায় যে সে ক কিছু জমির মালিক এবং এর ফলে খকে ফলবদ্ধ করে তাকে কিনতে মূল্য পরিশোধ করতে, ক পরিবর্তে ওই সম্পত্তির মালিক এবং বিক্রয় বাতিলের প্রার্থনা করে দাবি করে যে বিক্রয় দলিলের সময় তার সত্য ছিল না, ওই দাবির বৈধতা নিরূপণ করে। এখন কয়ের দাবির বৈধতা, সাক্ষ্য আইন 115 ধারায় উল্লেখিত স্টপল নীতি অনুসারে বিক্রির সময় যে উক্ত সম্পত্তিতে কয়ের সত্য ছিল না মর্মে ক দাবি অবৈধ বলে গণ্য হবে। ক তথ্যের মালিক হিসাবে ক্ষয়ের নিকটে ইচ্ছাকৃতভাবে মিথ্যাভাবে উপস্থাপন করে উক্ত বর্ণনা অনুসারে যদি সম্পত্তি ক্রয়ের চুক্তি করে, মূল্য পরিশোধ করে, এমন কিছু করে যেটা ক্ষয়ের স্বার্থের জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে বিক্রয়ের সময় উক্ত জমিতে ক্রয়ের কোনো শর্ত ছিল না, এই যুক্তিতে উক্ত বিক্রয় বাতিল করার অধিকারী হবে না, কারণ এক্ষেত্রে পূর্ববর্তী বক্তব্য ক দ্বারা বাড়িতে হবে। এরপরে হলো জনাব শওকত পৈতৃক বসত বাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশ তিনি তার ভাই বোনদেরকে ভোগ করতে দিয়ে 10 বছর যাবৎ জাপানে অবস্থান করছেন। বাড়ি ফিরে তার অংশ দাবি করে এবং তাকে কি বাড়িতে হবে না, আপনার উত্তরের পোষকতায় যুক্তি দিন। বার কাউন্সিল পরীক্ষা 2017-তে আসছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে বার কাউন্সিল 2011-তেও আসছে। জনাব শওকত অবিভক্ত বসতবাড়ির একজন অন্যতম মালিক এবং সে তার অংশ তার ভাই বোনদেরকে ভোগ দখল করার অনুমতি দিয়েছে। জনাব শওকত অংশের দখলের অধিকারী এবং তার ভাই বোনদের দখলের অধিকারী। জনাব শওকতের অনুমতি ক্রমে শওকতের অংশ ভোগ করছে, যেটা সাক্ষ্য আইনের 116 ধারা অনুসারে অনুমতি গ্রহীতা অর্থাৎ লাইসেন্সি হিসাবে স্থাবর সম্পত্তি দখল গ্রহণ করেছে। এমন কোনো ব্যক্তিকে উক্ত ভূমিতে তার অনুমতিদাতার লাইসেন্স এর কোনো অধিকার নেই, তা অস্বীকার করতে অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ অনুমতি গ্রহীতা হিসাবে স্থাবর সম্পত্তির গ্রহণ বা উক্ত সম্পত্তিতে অনুমতি গ্রহীতা এর কোনো অধিকার অস্বীকার করা যায় না। অনুমতি দেওয়ার সময় অনুমতিদাতার উক্ত ভূমিতে কোনো শর্ত ছিল না, অনুমতি গ্রহীতা এমন দাবি করতে পারে না। অনুমতিদাতা বা অনুমতি গ্রহীতার মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকাকালীন সময় এই পর্যন্ত এই নীতি প্রযোজ্য হবে। যেহেতু জনাব শওকত অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক, সেহেতু তার ভাই বোনরা তাকে অনুমতি সাপেক্ষে উক্ত পৈতৃক বসতবাড়ি ভোগ করেছে, সেহেতু শওকত হলো অনুমতিদাতা এবং তার ভাই বোনরা হলো অনুমতি গ্রহীতা। এই কারণে অনুমতি গ্রহীতা হিসেবে ভাই বোনরা উক্ত বসতবাড়ির অনুমতিদাতা শওকতের দাবি অস্বীকার করতে পারে না। 116 ধারার স্টপের নীতির কারণে বাড়ি ফিরে শওকত তার অংশ দাবি করা হতে বিরত করা থেকে বাড়িতেও হবেন না। জি। দেওয়ানি ও ফৌজদারি মামলায় স্টপের নীতির প্রযোজ্যতা উদাহরণ সহ ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা 2021-এ আসছে। দেওয়ানি স্টপেলের দেওয়ানি মামলায় স্টপেল নীতি। রেয়ার জুডিকাটা জনিত স্টফেল, রেয়ার জুডিকাটা স্টফেল আইনের একটি শাখা। রেয়ার জুডিকাটা প্রকৃতপক্ষে রায়ের ধারা সৃষ্ট স্টফেল, স্টফেল বাই ভার্ডিক্ট অর স্টফেল বাই জাজমেন্ট। যেখানে স্টফেলের মতবাদটি সাক্ষ্য আইনের নীতি, সেখানে রেয়ার জুডিকাটা হলো পদ্ধতিগত নিয়ম। দেওয়ানি মামলায় রায়ের ধারা স্টফেল বা রেয়ার জুডিকাটা নীতিটি দেওয়ানি কার্যবিধি 11 ধারায় আলোচনা করা হয়েছে। এরপরে দেখেন কার্যধারা স্টপেল, সাক্ষ্য আইনের 115 থেকে 116 ধারায় কার্যধারা স্টপেল সংক্রান্ত সাক্ষ্য আইনের নীতিসমূহ আলোচনা করা হয়েছে। এই ধারায় উল্লেখিত স্টপেল সংক্রান্ত বিধান শুধুমাত্র দেওয়ানি কার্যধারায় প্রযোজ্য, ফৌজদারি কার্যধারায় এগুলোর কোনো প্রয়োগ নেই। সাক্ষ্য আইনের 116 ধারায় বর্ণিত স্টপেল প্রজার স্টপেল বা চুক্তিমূলে স্টপেল নামেও পরিচিত।
অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্টফেল নীতিসমূহ সাক্ষ্য আইনের 117 ধারায় আলোচনা করা হয়েছে। এই ধারার বরাত চিঠির স্বীকৃতি দাতার বিরুদ্ধে স্টফেল জিম্মা গ্রহীতা ও জিম্মা দাতার মধ্যে স্টফেল এবং অনুমতি গ্রহীতা ও অনুমতি দাতার মধ্যে স্টফেল। দেওয়ানি কার্যবিধি 23 আদেশের 3 বিধির ক্ষেত্রে স্টফেল নীতি প্রযোজ্য হয়। 23 আদেশের 3 বিধি অনুসারে যে ক্ষেত্রে বাদী আদালতের অনুমতি ব্যতীত মোকদ্দমা প্রত্যাহার করে বা তার কোনো দাবি ত্যাগ করে, সেক্ষেত্রে সে উক্ত একই বিষয় নিয়ে নতুন মোকদ্দমা দায়ের করা হতে বারিত হবে। তাহলে ফৌজদারি মামলায় স্টফেল নীতি। স্টফেল মূলত দেওয়ানি কার্যধারার নিয়ম। ফৌজদারি কার্যধারায় স্টফেলের নীতির কোনো প্রয়োগ নেই। তবে স্টফেল নীতি ফৌজদারি মামলায় ইস্যু স্টফেল নামে প্রযোজ্য হতে পারে। ফৌজদারি মামলায় ইস্যু স্টফেল নিয়ম হলো যে ক্ষেত্রে ইখতিয়ার সম্পূর্ণ কোনো আদালত পূর্ববর্তী কোনো কার্যধারায় কোনো ঘটনাগত বিষয় বিচার করেছে এবং অভিযুক্ত ব্যক্তির অনুকূলে কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেক্ষেত্রে এমন সিদ্ধান্ত প্রসিকিউশন বিরুদ্ধে স্টফেল হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে পরবর্তী অভিযুক্তকে বিচার করা হচ্ছে, এমনকি যদি ভিন্ন কোনো অপরাধের জন্য বিচার করা হয়, সেক্ষেত্রে ঘটনাগত বিষয়ে আদালত পূর্বের সিদ্ধান্ত বিতর্কিত করতে কোনো সাক্ষ্য গ্রহণ করা হতে বারিত করবে। আমরা একটা ডিএলআর দেখি। গোপীনাথ ঘোষ বনাম রাষ্ট্র 32 ডিএলআর অ্যাডি 177। ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারার আদেশ ভঙ্গের জন্য দণ্ডবিধির 188 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযুক্ত একে দণ্ডিত করে, কিন্তু আপিলে দায়রা জজ অভিযুক্তকে খালাস প্রদান করে এই যুক্তিতে যে ঘটনার সময় এবং স্থানে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। পরবর্তী উক্ত একই স্থান এবং সময়ে দণ্ডবিধির 149/323, 332 এবং 440 দ্বারা সংগঠিত অপরাধের জন্য অন্যান্য অভিযুক্তদের সাথে অভিযুক্ত একে বিচার করা হয়। ম্যাজিস্ট্রেট একে অন্যান্য অভিযুক্তদের সাথে দণ্ডিত করে। সিদ্ধান্ত: দ্বিতীয় মামলায় একে দণ্ডিত করে প্রদত্ত দণ্ডাদেশ আইনে রক্ষণীয় না, কারণ উল্লেখিত ঘটনার সময় ও স্থানে অভিযুক্ত যে উপস্থিত ছিল না, সেটা 188 ধারার অপরাধ বিচারের সময় পূর্বে মামলায় প্রমাণিত হয়েছে। পূর্বের মামলায় প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত এবং রাষ্ট্রপক্ষের জন্য বাধ্যকর। ফৌজদারি মামলায় ইস্যু স্টফেল নীতির কারণে পূর্বের মামলায় প্রতিষ্ঠিত বিষয় বিতর্কিত করতে কোনো সাক্ষ্য পরবর্তী মামলায় প্রদান করতে রাষ্ট্রপক্ষ অনুমতি দেওয়া যায় না। ফৌজদারি মামলার ইস্যু স্টফেল হলো যে ক্ষেত্রে পূর্বের কোনো মামলায় এখতিয়ার সম্পন্ন আদালত কোনো ঘটনাগত বিষয়ে বিচার করেছে এবং অভিযুক্ত ব্যক্তির অনুকূলে কোনো সিদ্ধান্ত উপনীত হয়েছে, এমন সিদ্ধান্ত বিতর্কিত করতে পরবর্তী মামলায় কোনো সাক্ষ্য গ্রহণ বারিত করা। যেহেতু পূর্ববর্তী মামলায় উল্লেখিত অপরাধ সংঘটনের সময়স্থান এবং পূর্ববর্তী মামলার উল্লেখিত ঘটনার সময়স্থান একই, এবং যেহেতু পূর্বের মামলায় ঘটনার সময়স্থান অভিযুক্ত ব্যক্তির উপস্থিত প্রমাণিত হয়নি, সেহেতু এই নিষ্পত্তিকৃত বিষয়ে পরবর্তী বিচারে সাক্ষ্য দিতে রাষ্ট্রপক্ষকে অনুমতি দেওয়া যায় না। এমনকি যদি ভিন্ন কোনো অপরাধের জন্য পরবর্তী মামলায় বিচার করা হয়, সেক্ষেত্রে অনুমতি দেওয়া যায় না। সুতরাং পূর্ববর্তী মামলায় একই প্রদত্ত দণ্ডাদেশ আইনে রক্ষণীয় না। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। সাক্ষ্য আইন 1872 সনের সংশ্লিষ্ট বিধানবলীর আলোকে স্টফেল এবং ওয়েবার সম্পর্কিত মতবাদ সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করুন। বার কাউন্সিল পরীক্ষা 2011, 2006 আসছে। ওয়েবার সম্পর্কিত মতবাদ। ওয়েবার হলো ইচ্ছাকৃতভাবে কোনো অধিকার ত্যাগ করা, এমন কোনো কার্য ত্যাগ করা যা প্রমাণ করে কোনো আইনত অধিকার ত্যাগ করা হয়েছে। কোনো জিনিসে কোনো জিনিসে কোনো ব্যক্তির সত্ত্বের অধিকার আছে তেমন কিছু পরিত্যাগ করার সম্মতি হলো ওয়েবার। এটা হলো কোনো আইনগত অধিকার ত্যাগের বা অধিকার দাবি না করার চুক্তি। ওয়েবার এর আবশ্যিক উপাদান হলো স্টফেল। যেখানে কোনো স্টফেল নেই, সেখানে কোনো ওয়েবার নেই। তাহলে স্টফেল বিরোধের বিষয় নয়, কিন্তু ওয়েবার যেহেতু কোনো অধিকার পরিত্যাগের বা অধিকার দাবি না করার চুক্তি, তাই ওয়েবার বিরোধের বিষয় হতে পারে, ওয়েবার মোকদ্দমার কারণ হতে পারে। সত্যসমূহ: যে ব্যক্তি ওয়েবার মূলে তার অধিকার ত্যাগ করে বা অধিকার দাবি করবে না বলে ঘোষণা দেয়, তার বিরুদ্ধে ওয়েবার প্রয়োগ করা যাবে না যদি না তার অধিকার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে। ওয়েবার অবশ্যই স্বেচ্ছাকৃত হতে হবে। ওয়েবারের ক্ষেত্রে অবশ্যই দুটি পক্ষ থাকবে, এক পক্ষ পরিত্যাগ করবে, অন্য পক্ষ এরূপ ওয়েবারের মাধ্যমে সুবিধা ভোগ করবে। ওয়েবারের ক্ষেত্রে স্টফেল থাকতে হবে। ফদম ফদ সুগার মিলস বনাম স্টেট অফ উত্তরপ্রদেশ এবং অন্যান্য
এই মামলায় বলা হয়েছে অয়বার অর্থ হলো কোনো অধিকার পরিত্যাগ করা, এবং এটা ব্যক্ত অব্যক্ত হইতে পারে, কিন্তু অয়বার মৌলিক শর্ত হলো এটা হবে জেনে শুনে স্বেচ্ছামূলক কাজ। কোনো অয়বার হয়েছে বলে গণ্য হবে না যদি না যে ব্যক্তিকে অধিকার পরিত্যাগের কথা বলা হয়েছে তাকে তার অধিকার সম্পর্কে পুরোপুরি জানানো না হয় এবং সে ইচ্ছাকৃতভাবে অধিকার পরিত্যাগ না করে। ফিররু অ্যালুটস কর্পোরেশন এলটিবি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এআইআর 1999 1236 এই মামলায় বাদী পূর্বপুরুষ বিবাদীকে বিরোধীয় সম্পত্তি ভাড়াটিয়া হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছিল। লিস্টটি প্রতি 11 মাস পর পর নবায়ন করা কথা ছিল, কিন্তু এটা কখনো করা হয়নি। বাদীর পূর্বপুরুষ মারা যাওয়ার পর ভাড়াটিয়া ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল। বাদীর পূর্বপুরুষ ভাড়াটিয়াকে চিরস্থায়ীভাবে উক্ত সম্পত্তি ব্যবহার করার জন্য সম্মতি দিয়েছিল। তার কোনো প্রমাণ ছিল না। আদালত সিদ্ধান্ত দেয় যে বাদী তার সত্য পরিত্যাগের কোনো সম্মতি দেয়নি এবং বাদী ওয়েবার দ্বারা বাধিত না। স্টফেল এবং ওয়েবারের মধ্যে পার্থক্যটা কি? ডাউন্স ব্যাংক লিমিটেড বনাম নিফন ম্যানকাও কাবুশিকি কাইসা 1935-37 BOMLR 544 মামলায় প্রিভি কাউন্সিল স্টফেল এবং ওয়েবারের মধ্যে পার্থক্য নির্ণয় করেছে। সাক্ষ্য আইনের নিয়ম। স্টফেল হলো সাক্ষ্য আইনের একটি নীতি যেটা ওয়েবারের মাধ্যমে যে অধিকার ত্যাগ করা হয়েছে বলে দাবি করা হয় তা ফেরত পেতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ওয়েবার কোনো সাক্ষ্য নেই, বরং অধিকার বা দাবি ত্যাগ করা হয়েছে কিনা তার বিবেচ্য বিষয়। মোকদ্দমার কারণের উৎপত্তি। যেহেতু স্টপেল সাক্ষ্যবাদের একটা নিয়ম মাত্র, তাই স্টপেলের উপর ভিত্তি করে মোকদ্দমার কারণ উৎপত্তি হয় না। যেহেতু ওয়েবার হলো অধিকার পরিত্যাগ বা দাবির চুক্তি, তাই ওয়েবারের উপর ভিত্তি করে মোকদ্দমার কারণ উৎপত্তি হতে পারে। বিরোধের বিষয়। স্টপেল কোনো বিরোধের বিষয় নয়। যদি প্রমাণিত হয় স্টপেল বাদীকে সহায়তা করে বিরোধের বিষয়টি বলবৎ করতে, বিবাদীকে বাদীর কোনো অধিকার বা কোনো বিষয় অস্বীকার করা হতে বাধিত করে। কিন্তু ওয়েবার যেহেতু কোনো অধিকার পরিত্যাগের বা অধিকার দাবি না করার চুক্তি, তাই ওয়েবার বিরোধের বিষয় হতে পারে। ওয়েবার থাকা না থাকা। স্টপেলের ক্ষেত্রে ওয়েবার নাও থাকতে পারে, কিন্তু ওয়েবারের ক্ষেত্রে স্টপেল থাকে। স্টপেল বা ওয়েবার সম্পর্কে জ্ঞান। স্টপেলের ক্ষেত্রে কোনো পক্ষের বক্তব্য অন্য পক্ষকে কোনো কাজ করতে পরিচিত করে। এই ক্ষেত্রে অন্য পক্ষ পুরো বিষয় সম্পর্কে নাও জানতে পারে। ওয়েবারের ক্ষেত্রে সকল পক্ষ পুরো বিষয় সম্পর্কে জ্ঞাত থেকে এক পক্ষ অধিকার ত্যাগ করে, অন্য পক্ষ সুবিধা গ্রহণ করে। আমরা একটু পরের প্রশ্নে চলে যাই, উইটনেসে যাই, আমরা সাক্ষীগণের দিকে একটু যাই। কোশ্চেন 91, সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তিকে। খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষ্য প্রদানের যোগ্য ব্যক্তি। সাক্ষ্য আইনের 118 ধারায় কোনো ব্যক্তির সাক্ষ্য দেওয়ার যোগ্যতা আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের 118 ধারায় বলা হয়েছে সকল ব্যক্তি সাক্ষ্য দিতে যোগ্য যদি না আদালত মনে করে যে কোনো লোক নিম্নলিখিত কারণে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম। আমরা দেখি অল্প বয়স্ক, অতি বৃদ্ধ বয়স্ক, দৈনিক ও মানসিক ব্যাধি, অনুরূপ অন্য কোনো কারণ যেমন অসুস্থতা বা মদ্যপ। সুতরাং অল্প বয়স্ক, অতিবৃদ্ধ বয়স্ক, দৈহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ অন্য কোনো কারণে কোনো ব্যক্তি তার নিকট জিজ্ঞাসিত কোনো প্রশ্ন বুঝতে বা সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম হলে আদালত উক্ত ব্যক্তিকে সাক্ষ্য প্রদানে অযোগ্য মনে করতে পারে। সকল ব্যক্তি যে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে সক্ষম বা উক্ত প্রশ্নে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে এমন ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে যোগ্য। কোন ব্যক্তি সাক্ষ্য দিতে যোগ্য কিনা সেটা নির্ধারণের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হলো উক্ত ব্যক্তি তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম কিনা। সুতরাং সাধারণ নিয়ম হলো সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য এবং অযোগ্যতা হলো ব্যতিক্রম। সাক্ষ্য আইনের 118 ধারার অধীন কোনো ব্যক্তির সাক্ষ্য দেওয়ার যোগ্যতা নির্ধারণ উক্ত ব্যক্তির ধর্মীয় বিশ্বাস বিবেচনা করা অপ্রাসঙ্গিক এবং উক্ত ব্যক্তি ইহকাল বা পরকাল তার মিথ্যা বিবরণের ফলাফল সম্পর্কে অবগত কিনা সেটাও বিবেচনা করার কোনো সুযোগ নেই। সাক্ষীর যোগ্যতা নির্ধারণে সাক্ষীকে যথার্থ এবং উপযুক্ত প্রশ্ন করার স্বাধীনতা আদালতের আছে এবং যে ক্ষেত্রে সাক্ষীর যোগ্যতা নিয়ে আদালতের সন্দেহ হয় সেক্ষেত্রে সাক্ষীর যোগ্যতা নির্ধারণে আদালত সর্বপ্রথম সাক্ষীকে প্রশ্ন করে নিশ্চিত হবে যে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উক্ত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম কিনা। 118 ধারার অধীন সাক্ষীর যোগ্যতা নির্ধারণে আদালত শুধুমাত্র সাক্ষীর বোধশক্তি ও বিচার বুদ্ধির সক্ষমতা মূল্যায়ন করবে। পাগল ও মানসিক রোগী সাক্ষ্য দেওয়ার যোগ্য হতে পারে যদি না
তার মানসিক অবস্থা তাকে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে বাধিত করে। অর্থাৎ মানসিক রোগী যদি তার কোনো মানসিক অবস্থায় থাকে, যখন সে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম, সেক্ষেত্রে উক্ত মানসিক রোগী যোগ্য সাক্ষী হবে। আমরা একটু 92 প্রশ্নটা দেখি। দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে শিশু বা বৈরী সাক্ষীর সাক্ষ্য কখন কখন ও কতটুকু গ্রহণযোগ্য? মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কি? শিশু সাক্ষীর স্বাক্ষর গ্রহণযোগ্যতা। সাক্ষ্য আইনে 118 ধারা অনুসারে একজন অল্প বয়স্ক শিশু সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য যদি সে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয়। তবে শিশু সাক্ষীর স্বাক্ষর ভিত্তিতে দণ্ড দিতে শিশু সাক্ষীর সাক্ষ্য অনুসমর্থন হওয়া সমীচীন, কারণ অনুসমর্থন না হওয়া পর্যন্ত শিশু সাক্ষীর স্বাক্ষর ভিত্তিতে কার্যকর করা যায় না। রাষ্ট্র বনাম গোলাম সরোয়ার 47 ডিএলআর 422। আমরা একটু এই মামলাটা দেখি। স্বামী আক্তার শোভা মৃত নারীর এবং দণ্ডিত আসামির কন্যা। ঘটনার সময় তার বয়স ছিল 7 বছর 6 মাস এবং 9 বছর বয়সে সে আদালতের নিকট সাক্ষী দিয়েছিল তার মাকে হত্যা করার জন্য। পিতার বিচারের সময় সে বলছিল যে আমার আব্বুর সাথে আমার আম্মুর নিয়ে যৌতুকের টাকা নিয়ে ঝগড়া হয়। 17/1/2003 শুক্রবার রাতে আমার আব্বু আমার আম্মুকে মারধর করে। এই মামলায় যৌতুক দাবির বিষয়ে উক্ত শিশু সাক্ষী ব্যতীত অন্য কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না। এই কারণে উক্ত শিশুর সাক্ষ্য অন্য কোনো সাক্ষ্য দ্বারা সমর্থিত হয়নি। আদালত সিদ্ধান্ত প্রদান করে যে যেহেতু সে একজন শিশু এবং যেহেতু সাক্ষ্য সমর্থনে অন্য কোনো সাক্ষ্য নেই, সেহেতু কোনো প্রকারের অনুসমর্থন ব্যতীত তার সাক্ষ্যের উপর নির্ভর করা যায় না। সেহেতু শিশু স্বাক্ষর একমাত্র অসমর্থিত সাক্ষ্য ভিত্তিতে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া ঠিক হবে না। এখন হচ্ছে হলো বোবা সাক্ষীর স্বাক্ষর গ্রহণযোগ্যতা। সাক্ষ্য আইনের 119 ধারা অনুসারে বোবা একজন যোগ্য সাক্ষী। এই ধারা অনুসারে কথা বলতে অক্ষম সাক্ষী যদি বক্তব্য অন্য কোনো, যেমন লিখিত বা ইশারায় বুঝাতে পারে, তবে সেভাবে সে সাক্ষ্য দিতে পারে। তবে প্রকাশ্য আদালতে সে লিখতে হবে এবং ইশারায় প্রকাশ করতে হবে। বোবা সাক্ষী ডাম উইটনেস লিখে বা ইশারা যে সাক্ষ্য দিয়ে থাকে তা মৌখিক বা ওরাল এভিডেন্স বলে বিবেচিত হবে। ঠোঁটে জখমের কারণে একজন নারী কথা বলতে অক্ষম হয় ইশারায় মৃত্যুকালীন ঘোষণা করে, আদালত এমন সাক্ষ্য বৈধ হিসাবে ঘোষণা করে। বৈরী সাক্ষীর গ্রহণযোগ্যতা। কোন সাক্ষীকে বৈরী সাক্ষী ঘোষণা করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে বিশ্বাসের অযোগ্য হতে পারে না। সম্পূর্ণ সাক্ষ্য বিবেচনা করে আদালত যদি বৈরী সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিষয়ে সন্তুষ্ট হয়, তাহলে আদালত এমন সাক্ষীর সাক্ষ্যের উপর নির্ভর করতে পারে। বৈরী সাক্ষীর সাক্ষ্য সম্পূর্ণ বা আংশিক প্রত্যাখ্যান করা যায় না, কিন্তু সম্পূর্ণ সাক্ষ্যর যতটুকু অংশ উভয় পক্ষকে প্রভাবিত করে ততটুকু অংশ আদালত বিবেচনা করতে পারে। বৈরী সাক্ষীর সাক্ষ্য যদি অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হয়, তাহলে এমন সাক্ষ্য সরাসরি প্রত্যাখ্যান করার কোনো কারণ নেই। যদি বৈরী সাক্ষীর সাক্ষ্য উল্লেখিত প্রেক্ষাপটে উপযুক্ত মনে হয়, সেক্ষেত্রে অন্যান্য সাক্ষ্যের সাথে এমন সাক্ষ্য গ্রহণ ও বিবেচনা করা যায়। এখন হচ্ছে হলো সাক্ষ্য হিসেবে মূল দলিলের ফটোকপির গ্রহণযোগ্যতা। সাক্ষ্য হিসেবে মূল দলিলের ফটোকপি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। 63 ধারা অনুসারে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল মাধ্যমকে সাক্ষ্য মর্মে গণ্য হবে। মুদ্রিত, প্রিন্টিং, লিথোগ্রাফি, আলোকচিত্র ইত্যাদি দ্বারা মূল দলিল হতে ফটোকপি বা নকল প্রস্তুত করা হলে সেটা মাধ্যমিক সাক্ষ্য হবে। যেমন ফটোকপি মেশিনের মাধ্যমে একটা মূল দলিল হতে অনুরূপ কোনো একটা দলিল ছাপানো হলে উক্ত ছাপাকৃত দলিলটি মূল দলিলের মাধ্যমে সাক্ষ্য হবে। তবে মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে হলে সাক্ষ্য আইনের 65 ধারায় শর্ত পূরণ করতে হবে। যেমন যে ক্ষেত্রে মূল দলিলটি হারিয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, অথবা মূল দলিলটি এমন ব্যক্তির দখলে আছে যে আদালত প্রক্রিয়ার বাইরে অবস্থান করছে, সেক্ষেত্রে মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। এরপরে আমরা দেখি পরের প্রশ্ন। দি এভিডেন্স অ্যাক্ট 1872 সংশ্লিষ্ট বিধান উল্লেখ নিম্নের সাক্ষ্যগুলোর গ্রহণযোগ্যতা আলোচনা করুন। বিশেষজ্ঞের মতামত। তারপরে হলো কি অর্থ মামলায় ঋণ গ্রহীতার চরিত্রতা সংক্রান্ত সাক্ষ্য, একজন বোবা সাক্ষ্য, আসামির বিরুদ্ধে দুষ্কর্ম সহযোগী সাক্ষ্য, সহযোগী আসামি সাক্ষ্য, বোবা সাক্ষী। এই বিষয়গুলো আমরা একটু দেখি। বোবা সাক্ষী কি? এই যে একটু আগে আমরা পড়ছিলাম, সাক্ষ্য আইনের 119 ধারা অনুসারে বোবা বা বধির একজন যোগ্য সাক্ষী। এই ধারা অনুসারে কথা বলতে অক্ষম যদি তার বক্তব্য কোনোভাবে লিখিত বা ইশারায় বুঝাতে পারে, তবে আহ সেইভাবে সে সাক্ষ্য দিতে পারে। তবে প্রকাশ্য আদালত সে লেখায় লিখিত বা ইশারায় প্রকাশ করতে হবে। 119 ধারা বোবা সাক্ষী লিখিত বা ইশারা সাক্ষ্য দিতে পারে। বোবা সাক্ষী যে পন্থায় যোগাযোগ করতে পারে সেই পন্থায় সাক্ষ্য দেওয়া যেতে পারে। তবে এই ক্ষেত্রে সাধারণ পন্থা হলো লিখিত বা ইশারায় নেওয়া। যে ক্ষেত্রে কোনো সাক্ষী একই সাথে বোবা বধির, সে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন শুনতে অক্ষম, ইশারা যোগাযোগ করতে অক্ষম, এমন সাক্ষী সাক্ষী হতে পারে না। বোবা সাক্ষী ডাম উইটনেস লিখে বা ইশারায় যে সাক্ষ্য দিয়ে থাকে তাকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে বিবেচিত হবে।
কোর্টে জখমের কারণে একজন নারী কথা বলতে অক্ষম হওয়ায় ইশারায় মৃত্যুকালীন ঘোষণা করে আদালত এমন সাক্ষ্য বৈধ হিসাবে ঘোষণা করে। সহযোগী আসামি সাক্ষ্য সাক্ষ্য আইনে 133 ধারায় বলা হয়েছে দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে। তবে দুষ্কর্মের সহযোগী অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে কেবল সেই কারণে সাজা বেআইনি হবে না। 133 ধারা দুটি বিষয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুষ্কর্মের সহচর যোগ্য সাক্ষী হবে এবং দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আদালত দণ্ড দিলে তা অবৈধ হবে না। এরপরে দেখেন 133 ধারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুষ্কর্মের সহচরকে যোগ্য সাক্ষী হিসাবে গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে এবং একই সাথে দুষ্কর্মের সহযোগী অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে এবং একই সাথে এটাও বলা হয়েছে অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড দেওয়া হলে উক্ত দণ্ড অবৈধ হবে না। 33 দ্বারা দুষ্কর্মের সহচরের অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে প্রদত্ত দণ্ড অবৈধ ঘোষণা করা হয়নি। তথাপি দুষ্কর্মের অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড আইনে ভালো হিসাবে বিবেচনা করা যায় না। সাক্ষ্য আইনে 114 ধারার হয় ব্যাখ্যা এবং 133 ধারা মিলিত প্রভাব হলো দুষ্কর্মের সহচরের অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড প্রদান করা যেতে পারে, কিন্তু সাবধানতা হিসেবে দুষ্কর্মের সহচরের অসমর্থিত সাক্ষ্যের উপর নির্ভর করা অনিরাপদ। অর্থাৎ 114 দ্বারা দুষ্কর্মের সহচরের সাক্ষ্য গুরুত্বপূর্ণ তথ্যের দ্বারা সমর্থিত হওয়া বাধ্যতামূলক করেনি। তবে সাধারণভাবে অভিযুক্তকে দণ্ডিত করার পূর্বে আদালত এবং দুষ্কর্মের সহচরের সাক্ষ্য অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের সাথে সমর্থিত হতে বলে। এরপরে হলো আমরা দেখি বিশেষজ্ঞদের মতামত। এই যে বিশেষজ্ঞদের মতামত, যে 45 ধারা এখন নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়ে 13টি ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত প্রাসঙ্গিক হবে, সেটি আমরা অলরেডি ইতিমধ্যে দেখেছি। এরপরে হলো অর্থ মামলায় ঋণ গ্রহীতার দুঃচরিত্র সংক্রান্ত সাক্ষ্য। এটাও আমরা ইতিমধ্যে পড়েছি যে সাক্ষ্য আইনের 52 ধারা অনুসারে অর্থ মামলা ঋণ গ্রহীতার দুঃচরিত্রতা সংক্রান্ত সাক্ষ্য অপ্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 52 ধারার মূল কথা হলো দেওয়ানি মামলার কোনো পক্ষের চরিত্র প্রাসঙ্গিক না যদি না উক্ত চরিত্র স্বয়ং একটি বিচার্য বিষয় হয়, এবং সাধারণভাবে ভালো বা খারাপ উভয় চরিত্রই সাক্ষ্য আইনে দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক যদি না চরিত্র মামলার কোনো বিচার্য বিষয়ের উপাদান হয়, কারণ এগুলো আদালতের মামলার ঘটনা ভিত্তিতে বিচার করবে। পক্ষগণের ভালো বা খারাপ চরিত্রের ভিত্তিতে নয়। যে ক্ষেত্রে কোনো ব্যক্তির সাধারণ চরিত্রের একটি ইস্যু, সেক্ষেত্রে দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলায় উক্ত ব্যক্তির সাধারণ চরিত্র নিয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেওয়ানি মামলা চরিত্রের কোনো ইস্যু না, সেক্ষেত্রে চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। সুতরাং অর্থের মামলা যেহেতু একটা দেওয়ানি মোকদ্দমা, অর্থের মামলা ঋণ গ্রহীতা দুঃচরিত্রা যেহেতু কোনো ইস্যু না, সেহেতু অর্থ মামলায় ঋণ গ্রহীতা দুঃচরিত্র সংক্রান্ত সাক্ষ্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। বিজিএস পরীক্ষা 2014-তে আসছে, এগুলো টিকা আকারে প্রশ্ন। যেমন মক্কেলের বিষয় সংক্রান্ত তার আইনজীবী সাক্ষ্য, তথ্য প্রকাশে একজন আইনজীবী সীমাবদ্ধতা। পেশাগত নিযুক্তির সময় মক্কেলের সাথে আইনজীবীর যোগাযোগ প্রকাশের ক্ষেত্রে সাক্ষ্য আইনের 126 দ্বারা কতিপয় সীমাবদ্ধতা আরোপ করেছে এবং উল্লেখিত সীমাবদ্ধতার কারণে আইনজীবী এমন তথ্য প্রকাশ করা হতে বারিত হয়। 126 দ্বারা শর্তভঙ্গ করে পরতর কোনো সাক্ষ্য আইনে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় নয়, এবং 126 দ্বারা বলা হয়েছে পেশাগত নিয়োগের সময় এবং উদ্দেশ্যে। এরপরে হলো মক্কেল আইনজীবীর সাথে যে যোগাযোগ করেছে, আইনজীবী মক্কেল যে উপদেশ দিয়েছে, আইনজীবী মক্কেলের যে সকল দলিলের বিষয় বিবরণ অবস্থা সম্পর্কে জানতে পেরেছে, সে সকল যোগাযোগ বা উপদেশ বা দলিলের বিবরণ অবস্থা সম্পর্কে আইনজীবী তার মক্কেলের ব্যক্ত সম্মতি ব্যতীত প্রকাশ করবে না। মক্কেলের বিশেষ অধিকারের প্রশ্ন উঠে শুধুমাত্র তখনই কোনো আইনজীবী মক্কেল তাদের মধ্যকার পেশাগত যোগাযোগ প্রকাশ করতে সাক্ষী হিসেবে তলব করা হয়। যখন আইনজীবী সাক্ষী হিসেবে তলব করা হয়, সেক্ষেত্রে কতিপয় বিধি নিষেধ প্রতিপালন করতে হয়। এমন একটি বিধিনিষেধ হলো আইনজীবী তার পেশাগত নিযুক্তির সময় মক্কেলের নিকট হতে প্রাপ্ত কোনো যোগাযোগ মৌখিক বা দালিলিক প্রকাশ করতে পারবে না সাক্ষ্য আইন 126 ধারার বিধান অনুসারে। এরপরে হলো যে ক্ষেত্রে মক্কেলের সম্মতিবৃত্ত আইনজীবী তথ্য প্রকাশ করতে পারে, 126 ধারা সীমাবদ্ধতা উল্লেখিত প্রযোজনা সে সকল ক্ষেত্রে তথ্য প্রকাশ করা স্বাধীন। যে ক্ষেত্রে আইনজীবী পেশাগত নিযুক্তি ব্যতীত অন্য কোনো ভাবে তথ্য পেয়ে থাকে, যে ক্ষেত্রে আইনজীবী হিসাবে নিযুক্ত হওয়ার আগে পেশাগত নিযুক্তির পরিসমাপ্তির পরে যে সকল যোগাযোগ হয়, যে ক্ষেত্রে আইনজীবী যোগাযোগ মক্কেলের নিকট হতে প্রাপ্ত না হয় অন্য কোনো স্বতন্ত্র উৎস থেকে আইনজীবী পেয়ে থাকে, এমন কোনো যোগাযোগ বা পেশাগত নিযুক্তির সাথে সম্পর্কিত না। যে ক্ষেত্রে যোগাযোগ এমন প্রকৃতির বা ব্যক্তিগত প্রকৃতির না যা গোপনীয় প্রকাশের বিষয়বস্তু না। এরপরে দেখেন দাম্পত্য জীবনের ঘটনা সংক্রান্ত স্বামী স্ত্রী সাক্ষ্য। সাক্ষ্য আইনের 122 ধারায় বলা হয়েছে কোন লোকের সাথে যার বিবাহ হয়েছে, বিবাহ বলবৎ থাকা অবস্থায় সেই লোকের তার স্ত্রী বা স্বামীর যোগাযোগের বিষয়বস্তু প্রকাশ করতে সেই লোককে বাধ্য করা যাবে না। 122 ধারার উল্লেখ নিম্নলিখিত ক্ষেত্রে উক্ত ব্যক্তি এমন যোগাযোগ প্রকাশ করতে পারে যখন এমন যখন এমন যোগাযোগ করছিল সে তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি এমন যোগাযোগ প্রকাশে সম্মতি প্রদান করে, বিবাহিত ব্যক্তিদের মধ্যে কোনো মামলায়
বা কোনো কার্য দ্বারা একজন বিবাহিত ব্যক্তিকে অন্যজনের প্রতি সংঘটিত কোনো অপরাধের জন্য বিচার হচ্ছে, যেমন তালাক মামলা স্বামী স্ত্রী তাদের মধ্যকার যোগাযোগ প্রকাশ করতে পারে, তাদের বাধ্য করা যাবে, বা যেমন যৌতুকের মামলায়। এরপরে হচ্ছে হলো অল্প বয়স্ক বা শিশু সাক্ষ্য। এটা আমরা একটু আগেও দেখে ফেলেছি যে সাক্ষ্য আইনের 118 ধারায় একটি অন্যতম অযোগ্যতা হলো সাক্ষীর অল্প বয়স। কিন্তু অল্প বয়স হওয়ার পরেও কোনো ব্যক্তি যদি তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য। সাক্ষ্য আইনে 118 ধারা অনুসারে একজন শিশু সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি সে তার জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে। কত বছর পর্যন্ত কোনো ব্যক্তি অল্পবয়স্ক শিশু সাক্ষী হবে সে সম্পর্কে কোনো নিয়ম সাক্ষ্য আইনে বর্ণনা করা হয়নি। 5, 6, 7 বছর শিশু সাক্ষ্য দেওয়া যোগ্য বলে আদালত সিদ্ধান্ত দিয়েছে। যেমন আব্দুল কুদ্দুস বনাম রাষ্ট্র 45 জিএলআর 234 এই মামলায় বলা হয়েছে, এমনকি একজন শিশু সাক্ষীর উপর নির্ভর করা যায় যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বিচক্ষণতা ভাবে বুঝতে বা উত্তর দিতে সক্ষম হয়। আশা করি বুঝা গেছে। উন্মাদের সাক্ষ্য, সেম উন্মাদের সাক্ষ্যের বিষয়টাও যদি উনি যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয় তাহলে করা যাবে। এবং পূর্বে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাক্ষ্য, পূর্বে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির সাক্ষ্য, সাক্ষ্য আইন 118 ধারা অনুসারে পূর্বে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির সাক্ষ্য দিতে যোগ্য হবে। কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে যোগ্য কিনা সেটা নির্ধারণ শুধুমাত্র উক্ত ব্যক্তি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হলে সেটা বিবেচনা। সে পূর্বে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি অনুসারে সাক্ষ্য দিতে সক্ষম হলে উক্ত ব্যক্তির সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে আদালত। এরপরে দেখেন, আপনার মক্কেল আপনাকে জানান যে তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তির দখল নিতে চায়, বিধায় তিনি আপনাকে তার পক্ষে মোকদ্দমা পরিচালনা করার অনুরোধ করেন। আপনি বিষয়টি স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারিকে জানান। আপনি এর দ্বারা কোনো আইন লঙ্ঘন করেছেন কি? পেশাগত কার্যক্রমে অংশপ্রাপ্ত প্রকাশে একজন আইনজীবী স্বাধীনতা সীমাবদ্ধতার ব্যাখ্যাপূর্বক আলোচনা করেন। হ্যাঁ, তথ্য প্রকাশে একজন আইনজীবী সীমাবদ্ধতা। পেশাগত নিযুক্তির সময় মক্কেলের সাথে আইনজীবী যোগাযোগ প্রকাশের ক্ষেত্রে 126 ধারা কতিপয় সীমাবদ্ধ আরোপ করেছে, কিন্তু উল্লেখিত সীমাবদ্ধতার কারণে আইনজীবী এমন তথ্য প্রকাশ করা হতে বাধিত হয়। কিন্তু 126 ধারা শর্ত ভঙ্গ করে পদার্থ কোনো সাক্ষ্য আইনে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় না। তবে 126 ধারা বলা হয়েছে পেশাগত নিয়োগের সময় বা উদ্দেশ্যে মক্কেল আইনজীবীর সাথে যে যোগাযোগ করেছে, আইনজীবী মক্কেলকে যে উপদেশ দিয়েছে, আইনজীবী মক্কেল যে সকল দলিলের বিষয় বা অবস্থা সম্পর্কে জানতে পেরেছে, সেই সকল যোগাযোগ উপদেশ দলিলের বিবরণ অবস্থা সম্পর্কে আইনজীবী তার মক্কেলের ব্যক্ত সম্মতি ব্যতীত প্রকাশ করবে না। কিন্তু মক্কেলের বিশেষ অধিকারের প্রশ্ন উঠে শুধুমাত্র যখন কোনো আইনজীবী মক্কেল তাদের মধ্যকার পেশাগত যোগাযোগ প্রকাশ করতে সাক্ষী হিসেবে তলব করা হয়। যখন আইনজীবী সাক্ষী হিসেবে তলব করা হয় সেক্ষেত্রে কতিপয় বিধিনিষেধ প্রতিপালন করতে হয়। এমন একটি বিধিনিষেধ হলো, আইনজীবী তার পেশাগত নিযুক্তির সময় মক্কেলের নিকট হতে প্রাপ্ত কোনো যোগাযোগ মৌখিক বা দালিলিক প্রকাশ করতে পারবে না সাক্ষ্য আইনের 126 ধারার বিধান অনুসারে। এরপরে বলতে হচ্ছে যে ক্ষেত্রে মক্কেলের সম্মতি ব্যতীত আইনজীবী তথ্য প্রকাশ করতে পারে এবং 126 দ্বারা উল্লেখিত সীমাবদ্ধতা নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য না, এবং সে সকল ক্ষেত্রে তথ্য প্রকাশ করা স্বাধীন। সেক্ষেত্রে কি হইতেছে, আইনজীবী পেশাগত নিযুক্তির ব্যতীত অন্য কোনো ভাবে তথ্য পেয়ে থাকে, সেক্ষেত্রে আইনজীবী হিসেবে নিযুক্ত হওয়ার আগে বা পেশাগত নিযুক্ত পরিসমাপ্তির পরে যে যোগাযোগ হয়, এবং যে ক্ষেত্রে যোগাযোগ মক্কেলের নিকটে প্রাপ্ত না হয়ে অন্য কোনো উৎস থেকে পেয়ে থাকে, এবং এমন যোগাযোগ যা পেশাগত নিযুক্তির সাথে সম্পর্কিত না, এবং যে ক্ষেত্রে যোগাযোগ প্রকৃত বা প্রকৃতি না গোপনীয় প্রকাশের বিষয়বস্তু না। সুতরাং বেআইনি বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা যোগাযোগ করা হয়েছে, আইনজীবী তার নিযুক্তির সময় এমন কোনো ঘটনা দেখে অপরাধ প্রতারণা সংঘটিত হয়েছে, সেক্ষেত্রে এমন যোগাযোগ 126 দ্বারা সুরক্ষিত না। এমন যোগাযোগ প্রকাশ করতে আইনজীবীর কোনো বাধা নেই, কারণ হিসাবে আইন ভঙ্গ করতে বা প্রতারণার কৌশল উপদেশ দেওয়া আইনজীবীর কার্য না। আইন লঙ্ঘন করেছে কিনা, মক্কেল কর্তৃক জাল দলিল ব্যবহার করে সম্পত্তি দখল সংক্রান্ত যোগাযোগ স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারিকে জানিয়ে আমি কোনো আইন লঙ্ঘন করিনি, কারণ মক্কেলের এমন যোগাযোগ সাক্ষ্য আইনে 126 ধারার বিশেষাধিকার না, এবং 126 ধারার প্রকাশ করা হতে সুরক্ষিত না। কারণ 126 ধারায় বলা হয়েছে বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে যে যোগাযোগ করা হয়েছে সেই যোগাযোগ 126 ধারায় সুরক্ষিত না, এবং এমন যোগাযোগ প্রকাশ করতে আইনজীবীর কোনো বাধা নেই। কারণ কিভাবে আইন ভঙ্গ করতে হয় বা প্রতারণার কৌশল নিতে হয় সে বিষয়ে উপদেশ দেওয়া আইনজীবীর কার্য না। মক্কেল কর্তৃক জাল দলিল ব্যবহার করে উক্ত দলিল দখল একটি বেআইনি উদ্দেশ্য এবং এমন উদ্দেশ্য প্রকাশ করতে আইনজীবীর কোনো বাধা নেই। যে মামলার জন্য তাকে আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়, উক্ত মামলায় তাকে আইনজীবী হিসেবে তলব করা হয়, সাধারণভাবে সেই মক্কেলের সাথে চুক্তির অবসান ঘটাতে বাধ্য। আমরা একটা পরের প্রশ্নটা দেখি, একটা মামলা প্রমাণের জন্য ন্যূনতম কতজন সাক্ষী আবশ্যক? এটাও ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখেন, মামলা ঘটনা প্রমাণের জন্য সাক্ষীর সংজ্ঞা। সাক্ষ্য আইনের 134 দ্বারা বলা হয়েছে, কোন মামলা
কোনো ঘটনা প্রমাণের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না। 134 ধারার বিধান দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কোনো মামলা তা দেওয়ানি বা ফৌজদারি যাই হোক না কেন, তা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক স্বাক্ষর প্রয়োজন নেই। তবে 134 ধারার ফলাফল হলো, কোনো মামলার একমাত্র সাক্ষীর জন্য যদি বিশ্বাসযোগ্য হয়, তা কোনো বিষয় প্রতিষ্ঠিত করার লক্ষ্য যথেষ্ট হবে। এমনকি একমাত্র সাক্ষীর স্বাক্ষর ভিত্তিতে দণ্ড প্রদান করা যেতে পারে। মুসলিম উদ্দিন বনাম 38 জিআর এডি 327, এই মামলায় বলা হয়েছে, কোনো মামলা প্রমাণের জন্য আদালত কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই, একমাত্র একমাত্র সাক্ষীর স্বাক্ষর ভিত্তিতে দণ্ড দেওয়া যেতে পারে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নির্ধারণ করতে আদালত সাক্ষীর সংখ্যা নয়, বরং স্বাক্ষর মানের উপর নির্ভর করবে। সাক্ষীর সাক্ষ্য মূল্যায়ন করার সময় সাক্ষীর সংখ্যা নয়, বরং তাদের স্বাক্ষর মান গুরুত্বপূর্ণ। কারণ কোনো বিষয় প্রমাণিত করতে নির্দিষ্ট সংখ্যক সাক্ষী পরীক্ষা করা প্রয়োজনীয় না। যদি কোনো সাক্ষী নির্ভরযোগ্য, স্বাধীন, নিরপেক্ষ, স্বার্থবিহীন হয়, তাহলে এমন একমাত্র সাক্ষীর সাক্ষ্য মামলার কোনো বিচার্য বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্যই যথেষ্ট। কোনো বিষয় প্রমাণের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তবে সাক্ষ্য আইন 134 দ্বারায় সেটা বলা হয়নি। সাক্ষ্য আইন 134 দ্বারায় বলা হয়েছে, কোনো বিষয় সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই, অর্থাৎ বিষয় প্রমাণ করতে 134 দ্বারা সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়নি। এবং বিষয় প্রমাণ করার জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষী হাজির করা মামলার কোনো পক্ষের উপর বাধ্যতামূলক করা হয়নি। 134 ধারায় বলা হয়নি যে কোনো বিষয় প্রমাণের জন্য 1 জন, 10 জন, 100 জন সাক্ষী প্রয়োজন হবে। ফলশ্রুতিতে মামলায় কোনো পক্ষ কোনো বিষয় একজন সাক্ষী দিয়ে প্রমাণ করলো বা 100 জন দিয়ে প্রমাণ করলো, সেটা আদালত বিবেচনা না করে দাখিলকৃত সাক্ষীর মান বিবেচনা করবে। যদি যদি নির্ভরযোগ্য, সত্য, বিশ্বাসযোগ্য হয়, তাহলে একজন সাক্ষীর ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু প্রমাণ ব্যতীত আদালত কোনো বিষয় বিবেচনা করতে পারে না, সেহেতু কোনো বিষয় প্রমাণ করতে সাক্ষ্য প্রয়োজন। কিন্তু কোনো বিষয় প্রমাণ করার জন্য কতজন সাক্ষী প্রয়োজন তার নির্দিষ্ট বিধান নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা 99 লেস ইম্পর্টেন্ট। এরপরে হলো বিজিএস পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে, সেটা হলো, উইটনেস আর দ্য আইস এন্ড দ্য ইয়ার্স অফ জাস্টিস, দি এভিডেন্স অ্যাক্টের প্রাসঙ্গিক বিধানপূর্বক উল্লেখ করুন। এখানে যে বিষয়টা, এটা একটু পড়ে নিবেন। এরপরে হলো 101 বার কাউন্সিল 2023 আসছে যে এভিডেন্স হ্যাজ টু বি ওয়ের এন্ড নট কাউন্টেড। এটাও 114 বা 134-এর যে গল্পটা, এই গল্প এগুলাই, মানে সাক্ষী কতগুলো হবে এগুলোর উপর কোনো ইয়ে নাই। এই বিষয়গুলো বলছে। আর সাক্ষীর গ্রহণযোগ্যতার বিষয়গুলো এখানে বলছে যে 114 পদার্থে কর্পোরেটেড হইতে হয় সাক্ষ্য প্রমাণ দিলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, আমরা জেরার জেরার পরিধি, প্রকৃতি, উদ্দেশ্য আলোচনা করুন। জেরার পরিধি, প্রকৃতি কি বলা আছে সেটা আমরা একটু দেখি। সাক্ষ্য আইনে 137 ধারা জেরার সংখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে 138 ধারা সংখ্যা 138 ধারায় সাক্ষ্য গ্রহণের ক্রম এবং সেগুলির পরিধি আলোচনা করা হয়েছে। তাহলে জেরার পরিধি, প্রকৃতি, উদ্দেশ্য সমূহ আলোচনা। পরিধিগুলো আমরা দেখি, এটা পরিধি কতটুকু আছে। প্রাসঙ্গিক বিষয়ে জেরা 138 ধারা বলা হয়েছে, প্রাসঙ্গিক বিষয়ে জেরা করা যেতে পারে। প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পর্কিত যে কোনো বিষয় উদ্ঘাটন করতে সাক্ষীকে জেরা করা যায়। যদিও জেরার পরিধি সীমাহীন, তথাপি সাক্ষ্য আইনের অধীন জেরায় অপ্রাসঙ্গিক প্রশ্ন নিষিদ্ধ করার ক্ষমতা আদালতের আছে, কারণ জেরাকে সাক্ষী নির্যাতনের যন্ত্রে পরিণত করা যায় না। এরপরে হলো, জবানবন্দিতে বা উল্লেখিত বিষয়ের মধ্যে জেরা সীমাবদ্ধ নয়। জেরার পরিধি শুধুমাত্র জবানবন্দিতে উল্লেখিত বিষয়ে সীমাবদ্ধ থাকে না। 138 ধারায় বলা হয়েছে, সাক্ষী তার জবানবন্দিতে যে সকল ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে, শুধুমাত্র সে সকল বিষয়ে তার জেরা সীমাবদ্ধ থাকার প্রয়োজন নয়। অর্থাৎ সাক্ষী তার জবানবন্দিতে যে সকল ঘটনা সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য দিয়েছে, সে সকল বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে জেরা করা যাবে, যতদূর পর্যন্ত উক্ত বিষয় প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পর্কিত। সাক্ষী তার জবানবন্দিতে যে সকল বিষয় সাক্ষ্য দেয়নি বা গোপন করেছে, সে সকল বিষয় উদ্ঘাটন করতে প্রয়োজনীয় জেরা প্রশ্ন করতে পারে। এরপরে নিম্নলিখিত বিষয়ে সাক্ষীকে প্রশ্ন অনুমতি দিতে 146 দ্বারা জেরার পরিধি বিস্তৃত করা হয়েছে। 146-এ বলতেছে যে, সত্যবাদিতা পরীক্ষা করা যায়, পরিচয়ের মর্যাদা জানা যায়, চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বল সৃষ্টি করা যায়, এমন বিষয় জেরা করা যায়। এরপরে প্রকৃতিটা আমরা একটু দেখি। 1 নম্বরে বলতেছে যে, এটার বিরোধী পক্ষের অধিকার। মামলার ঘটনা বিশ্লেষণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো জেরা করা। সাক্ষীকে জেরা করা বিরোধী পক্ষের একটা অধিকার। সাক্ষী তার জবানবন্দিতে যে সকল বিষয় প্রকাশ করেনি বা মামলা সংশ্লিষ্ট যে সকল প্রাসঙ্গিক বিষয় তার নিকট হতে আবিষ্কার করা প্রয়োজন, সে সকল বিষয় প্রকাশ করতে বা আবিষ্কার করতে সাক্ষীকে জেরা করা বিরোধী পক্ষের একটি অধিকার। এরপর হলো সত্য উদ্ঘাটনের আইনি যন্ত্র। যারা সত্য উদ্ঘাটনের সর্বাধিক প্রচলিত বা কার্যকরী পন্থা, এটা হলো উইগমোর বলেছে, সত্য উদ্ঘাটনের জন্য এ যাবৎ আবিষ্কৃত যন্ত্রসমূহের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ আইনি যন্ত্র হলো জেরা।
কাজী মাহবুবউদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র 57 মামলায় বলা হয়েছে সত্য মিথ্যা বের করা সকল পন্থার মধ্যে যারা হলো সর্বাধিক কার্যকারী পন্থা। একই সাথে আক্রমণ করা তরবারি ও আত্মরক্ষার ঢাল সাক্ষীর সাক্ষ্য হতে সিদ্ধান্ত উপনীত হওয়ার পূর্বে জবানবন্দি বা জেরায় প্রদত্ত বিবৃতির পাশাপাশি রেখে আদালত বিবেচনা করবে। এর উদ্দেশ্যটা কি আমরা একটু দেখি। জবানবন্দিতে সাক্ষী শপথপূর্বক যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যর সত্যতা নির্ধারণে যারা হলো একটি আপনার অ্যাসিড টেস্ট, অর্থাৎ কোন সাক্ষীকে যারা করা হয় মোকদ্দমার পক্ষগণের সাথে সাক্ষীর সম্পর্ক, মোকদ্দমার বিষয়বস্তু, তার অভিপ্রায়, আগ্রহ, দুরাগ্রহ, সে সকল বিষয় বর্ণনা করেছে, সেগুলো সঠিক সুনির্দিষ্ট তথ্য কিভাবে সে প্রাপ্ত হয়েছে ইত্যাদি বিষয় সত্যতা নির্ধারণ করার জন্য মুসলিম উদ্দিন বনাম রাষ্ট্র 38 ডিএলআর 327 মামলায় বলা হয়েছে জেরার উদ্দেশ্য হলো দুটি: জেরাকারী পক্ষের মামলা বের করা তথা জেরার মাধ্যমে জেরাকারী পক্ষ তার সপক্ষের যুক্তি সমূহ প্রতিষ্ঠা করা, আর সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ও বিশংসনা কারী নিম্নলিখিত উদ্দেশ্যে সাক্ষীকে জেরা করা হয়ে থাকে। জেরার মূল উদ্দেশ্য হলো তর্কিত বিষয়ে সত্যতা উদ্ঘাটন করা, সত্য বিষয়ে সত্য মিথ্যা বের করা। সকল পন্থার মধ্যে জেরা হলো সর্বাধিক কার্যকারী পন্থা। জেরার কার্য হলো যথার্থ সত্য উদ্ঘাটন করা, সাক্ষীর সাক্ষ্য কোনো অংশ সত্য কোনো অংশ মিথ্যা, উক্ত বিষয়ে কোনোগুলো প্রকাশ হয়নি সেগুলো যারা সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্ন বিশ্লেষণ করে নির্ধারণ করা সম্ভব। জবানবন্দির সময় সাক্ষীগণ শুধুমাত্র জবানবন্দি গ্রহণকারী পক্ষের সপক্ষের বিষয়সমূহ প্রকাশ করে। ফৌজদারি মামলায় জেরার উদ্দেশ্য হলো যে সকল বিষয় আত্মপক্ষ সমর্থন করে সেই সকল বিষয় উদ্ঘাটন করা। বিরোধী পক্ষের সাক্ষ্যগত মূল্য বিনাশ বা দুর্বল করা, বিরোধী পক্ষের সাক্ষীর নিকট হতে জেরাকারী আইনজীবী মোক্কেলের পক্ষের ঘটনাসমূহ বের করা, অর্থাৎ বিরুদ্ধ পক্ষের সাক্ষীর নিকট হতে প্রয়োজনীয় তথ্য বের করে জেরাকারী পক্ষ নিজের মামলা প্রতিষ্ঠা করতে পারে। এরপরে হলো সাক্ষী কর্তৃক জবানবন্দিতে প্রদত্ত সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা, সঠিকভাবে সাক্ষ্য সাধারণ মানকে অভিশংসন করা। এরপরে হচ্ছে আপনার সাক্ষী যে সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য তা উক্ত সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করে দেখানো, সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা এবং সাক্ষীর পরিচয় মর্যাদা জানা এবং তার চরিত্র আঘাত করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা, সাক্ষী ইতিপূর্বে বিষয়সমূহ অসঙ্গতি শনাক্ত প্রকাশ করা বা সাক্ষীর জবানবন্দিতে যে সকল বিষয় তা প্রকাশ করতে বাধ্য করা। এরপরে আমরা 103 প্রশ্নটা আমরা একটু দেখি যে বাদী দাবি করে যে তিনি তিনি নালিশি জমিটি এক্স এর নিকট থেকে কিনেছেন এবং এক্স দলিলের স্বাক্ষর দিয়ে দলিল সম্পাদন করেছেন, কিন্তু সাক্ষ্য প্রদানকালে বাদী যারা বলেন যে এক্স দলিলটি টিপসই দিয়ে দলিল সম্পাদন করেছে। পরবর্তীতে বাদী পক্ষে এই মর্মে দরখাস্ত দাখিল করে যে এক্স উক্ত বাদী নামীয় দলিল সম্পাদন বিষয়ে বাদীর একটি অস্পষ্ট বিবৃতির স্পষ্টকরণের জন্য বাদীকে পুনরায় পরীক্ষা করা আবশ্যক। দরখাস্তটি কি মঞ্জুরযোগ্য কি আমরা একটু দেখি। সাক্ষ্যবাণী 138 ধারা অনুসারে দরখাস্তটি মঞ্জুরযোগ্য যারা সাক্ষী যে সকল বিষয় উল্লেখ করেছে তা ব্যাখ্যা বা স্পষ্টকরণের জন্য সাক্ষী আহ্বানের পরে পক্ষ সাক্ষীকে পূর্ণ পরীক্ষা জবানবন্দি গ্রহণ করতে পারে। কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পর পুরো বক্তব্য স্পষ্টীকরণের জন্য পূর্ণ পরীক্ষা করতে পারে। এমন পূর্ণ জবানবন্দি গ্রহণের সময় নতুন কোনো ঘটনা অবতরণ করা হলে সে বিরুদ্ধ পক্ষ সে বিষয়ে আবার অধিকতর আরো যারা করতে পারে। এরপরে দেখি আমরা যারার সময় আদালত কখন হস্তক্ষেপ করতে পারে। যারা সময় আদালত কখন হস্তক্ষেপ করতে পারে, সাক্ষীকে অযাচিত যারা থেকে সুরক্ষা প্রদানের জন্য সাক্ষ্যবাদী 148, 152 ধারার বিধান করা হয়েছে। উক্ত বিধানের আলোকে আদালত যারা হস্তক্ষেপ করতে পারে, অযাচিত যারার ক্ষেত্রে হস্তক্ষেপ করার অধিকার আদালতকে দেওয়া হয়েছে। যারা সাক্ষীকে হয়রানি থেকে সুরক্ষা দিতে যারা সময় কখন হস্তক্ষেপ করতে পারে 148 থেকে 152 ধারায় আলোচনা করা হয়েছে। যেমন কখন প্রশ্ন করতে হবে, সাক্ষী কখন উত্তর দিতে বাধ্য আদালত তা নির্ধারণ করবে 148-এ বলা আছে। সাক্ষ্য আইন 148 দ্বারা যারা প্রশ্ন করার অধিকার সীমাবদ্ধ করা হয়েছে। যারা জিজ্ঞাসিত হতে পারে এমন কোনো প্রশ্ন করার অনুমতি দিবে কি দিবে না বা সাক্ষী কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হবে কি হবে না সেটা নির্ধারণ আদালত সাক্ষ্য আইন 148 দ্বারা আদালতকে ব্যাপক বিবেচনামূলক ক্ষমতা দেওয়া হয়েছে। 148 দ্বারা অনুসারে আদালত যারা যারা সময় হস্তক্ষেপ করতে পারে বিশেষত যে ক্ষেত্রে জিজ্ঞাসিত প্রশ্ন মোকদ্দমা বা কার্যক্রমের সাথে সম্পর্কিত বিষয়ের সাথে প্রাসঙ্গিক না, কিন্তু শুধুমাত্র সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্য উক্ত প্রশ্ন করা হয়েছে। সুতরাং যদি এমন কোনো প্রশ্ন জেরায় করা হয় সেটা মোকদ্দমা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক না, সেক্ষেত্রে আদালত নির্ধারণ করবে সাক্ষীকে এমন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হবে কিনা বা উক্ত প্রশ্নের উত্তর দিতে সাক্ষী যে বাধ্য না সে বিষয়ে সতর্ক করা হবে কিনা। এরপরে হলো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। যুক্তিসঙ্গত কারণ নেই এমন কোনো প্রশ্ন 149 দ্বারায় আইনজীবীকে করা নিষেধ। 149 দ্বারায় বলা হয়েছে যারা এমন কোনো প্রশ্ন করা উচিত হবে না যতক্ষণ না পর্যন্ত প্রশ্নকারী পক্ষের বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ
থাকে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত দোষ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সুতরাং যারা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে উক্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে। অশালীন বা কুৎসাজনক প্রশ্ন নিষিদ্ধ করা 151-তে বলতেছে যে 151 ধারায় সাক্ষীর অশালীন বা কুৎসাজনক প্রশ্ন করা আদালতে নিষিদ্ধ করতে পারে। আদালতের ভাষ্যমতে এমন প্রশ্ন যদি অশালীন বা কুৎসাজনক হয়, তাহলে আদালত এমন প্রশ্ন না করার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে প্রশ্নটি সরাসরি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত, বা প্রশ্নটি এমন বিষয়ের সাথে জড়িত, বা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য জানা প্রয়োজন। সেক্ষেত্রে যারা এমন প্রশ্ন করা হলে আদালত হস্তক্ষেপ করতে পারে না। অপমান বা বিরক্তিকর প্রশ্ন নিষিদ্ধ করা 152 ধারায় অপমান বা বিরক্তি করার উদ্দেশ্যে প্রশ্ন নিষিদ্ধ করতে পারে। এরপরের প্রশ্ন আমরা দেখি, একজন সাক্ষীর লিখিত বা লিখিত হয়েছে এমন বিবৃতি সম্পর্কে কিভাবে জেরা করা যায়? অনুরূপ জেরা প্রাপ্ত সাক্ষ্য কি উদ্দেশ্য ব্যতীত হতে পারে? বিজিএস পরীক্ষা 2018-তে আসছে। আমরা একটু দেখি। পূর্ববর্তী লিখিত বিবৃতি বিষয়ে যারা সাক্ষ্য আইন 145 ধারার সাক্ষীর লিখিত বা আহ লিখিত হয়েছে এরূপ বিবৃতি সম্পর্কে তাকে জেরা করা যায়। 145 ধারায় এমন বিবৃতি সম্পর্কে কিভাবে একজন সাক্ষীকে জেরা করা করে তা পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে বিরোধিতা করা যায় সেই পন্থা আলোচনা করা হয়েছে। যেভাবে জেরা করা যায় 145 ধারা অনুসারে একজন সাক্ষীর পূর্ববর্তী লিখিত হয়েছে এরূপ বিবৃতি তাকে না দেখিয়ে প্রমাণ না করে বিবৃতি সম্পর্কে জেরা করা যেতে পারে। তবে যে ক্ষেত্রে এমন পূর্ববর্তী লিখিত বিবৃতি বিষয়ে জেরা করার উদ্দেশ্য হলো সাক্ষীর পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান বিবৃতির বিরোধিতা করা, সেক্ষেত্রে পূর্ববর্তী বিবৃতি যে অংশ বিরোধিতা করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেই অংশের প্রতি সাক্ষীর দৃষ্টি আকর্ষণ করতে হবে। অনুরূপ 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 যারা প্রাপ্ত সাক্ষ্য ব্যবহার 145 ধারায় পূর্ববর্তী লিখিত বিবৃতি বিষয়ে সাক্ষীকে জানার মাধ্যমে প্রাপ্ত সাক্ষ্য উক্ত সাক্ষীর স্মৃতি পরীক্ষা করার জন্য সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে বর্তমান বিবৃতির অসামঞ্জস্য নির্ধারণ করতে ব্যবহার করা যেতে পারে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি, বার কাউন্সিল 2017-তে আসছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে আপনি কি বুঝেন? ধারণ দিন। সাক্ষীর জেরা বা জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? আমরা একটু সেটাই দেখি। ইঙ্গিতবাহী প্রশ্ন সাক্ষ্য আইনে 141 দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আসা বা ইচ্ছা করে প্রশ্নের মধ্যে তাই ইঙ্গিত থাকে তাকে সেই প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। কোন প্রশ্ন ইঙ্গিতবাহী প্রশ্ন কিনা সেটা নির্ধারণের পরীক্ষা হলো যে প্রশ্ন উত্তর হ্যাঁ বা না আকারে প্রদান করা যেতে পারে, যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে। এরপরে হলো হ্যাঁ বা না আকারে প্রশ্নের উত্তর দেওয়া যায়। অনুরূপ প্রশ্নকে যদিও ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়, তথাপি এমন প্রশ্ন ইঙ্গিতবাহী প্রশ্ন হতে হলে উক্ত প্রশ্নের মধ্যে উত্তর ইঙ্গিত থাকতে হবে। আশা করি বিষয়টা ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে সেটা আপনারা ভালো করে জানেন। এটা নিয়ে আর বিস্তারিত কথা বলার কোনো দরকার নাই। ঠিক আছে, প্রশ্নের মধ্যেই উত্তর থাকবে। আপনার নাম মিস্টার রহিম কিনা, এই যে এটা একটা ইঙ্গিতবাহী প্রশ্ন। 142 ধারায় বিধানে করা হয়েছে বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে তবে জবানবন্দি পূর্ণ জবানবন্দিতে এই দুটা জিনিস একটু হাইলাইটস করেন যে গ্রহণকালে অনুমতি ব্যতিরেকে ইঙ্গিতবাহী প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা চলবে না। অর্থাৎ বিরোধী পক্ষ বিরোধিতা করে আদালত অনুমতি না দেয় তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না জবানবন্দির সময় বা পূর্ণ জবানবন্দির সময়। এটা একটু মাথায় রাখতে হবে। নিজের সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, তবে করা যায়। সেক্ষেত্রে কিছু গল্প আছে, সেটা হচ্ছে আমরা বলতেছি যেমন পরিচয়ের বিষয়ে বা সংবাদিত বা স্বীকৃত বিষয়ে, যে বিষয়ে যথেষ্ট প্রমাণিত হয়েছে এই বিষয়ে করা যাবে। এর পরবর্তী আমরা একটা প্রশ্ন দেখি, বৈরী সাক্ষীকে জেরা করা। আমরা জানি যে যখন একজন নিজের সাক্ষী যখন নিজের বিরুদ্ধে কথা বলে তখন তাকে বৈরী হিসেবে ঘোষণা করতে পারে। এটা হোস্টাইল উইটনেস 154 ধারায় বলা আছে। ওই বৈরী সাক্ষীকে জেরা করতে পারে এবং বৈরী সাক্ষীর কথাবার্তা আদালত সবকিছু বা সমর্থনমূলক সাক্ষীর উপর ডিপেন্ড করে এটা আদালত বিবেচনা নিতে পারে, সে বিষয়ে এখানে কথাবার্তা বলা আছে। আমরা 2020 সালের প্রশ্নটা একটু দেখি। কেবল বিরুদ্ধ পক্ষ নয়, সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে। উদাহরণ সহ সাক্ষী অভিশংসনের বিভিন্ন উপায়। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে অভিশংসন করা হয় খুবই গুরুত্বপূর্ণ। অ্যামেন্ডমেন্ট আসছে এই জায়গাতে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায় 155 দ্বারায় আলোচনা করা হয়েছে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের অর্থ হলো আদালতের নিকট সাক্ষীর প্রকৃত চরিত্র উন্মোচন করা, যেন আদালত তাকে বিশ্বাস না করে এবং যে পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে সেগুলো 155 দ্বারা সাক্ষীর আহ কি বলতেছে বিশ্বাসযোগ্যতা বিরুদ্ধ বা
বিরুদ্ধ পক্ষ বা আদালতের সম্মতি নিয়ে সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বা অভিশংসন করতে পারে। এখানে যে বিষয়টা হচ্ছে হলো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বা অভিশংসন সংশ্লিষ্ট ধারা হচ্ছে হলো সাক্ষ্য আইন 145 দ্বারা বিশ্বাসযোগ্যতা বা অভিশংসনের উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যারা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা সম্বন্ধে বিধান হলো 138, 140, 145 এবং 54। চরিত্রের প্রতি আঘাত করে প্রশ্ন দ্বারা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন 146 দ্বারাও আলোচনা করা হয়েছে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন বিভিন্ন উপায় 155-তে সাক্ষীর 155 দ্বারা 4টি উপায়ে বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়। বিশ্বাসের অযোগ্য, সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য বা স্বতন্ত্র সাক্ষী হাজির করা দেখানো যেতে পারে। সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য সে বিষয়ে আহ, যে সকল ব্যক্তি তাদের ব্যক্তিগত জ্ঞান হতে বিশ্বাস করে সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য উপস্থাপন করে দেখানো যেতে পারে যে তো সাক্ষী বিশ্বাসের অযোগ্য, অর্থাৎ উক্ত বিশ্বাসের অযোগ্য সাক্ষীর সুনাম সম্পর্কে সুপরিচিত ব্যক্তিদের বা যাদের ব্যক্তিগত জানাশোনা আছে তাদের সাক্ষ্য আদালতে দাখিল করে প্রমাণ করা যেতে পারে উক্ত সাক্ষী বিশ্বাসের অযোগ্য। সুতরাং এক্ষেত্রে আদালতকে নিশ্চিত হতে হবে যে এমন ব্যক্তিগণ উক্ত সাক্ষীর সুনাম সম্পর্কে ব্যক্তিগতভাবে পরিচিত। এরপরে হলো দুর্নীতিমূলক প্রলোভন। সাক্ষী বিশ্বাসের অযোগ্য বলে গণ্য হবে যে ক্ষেত্রে স্বতন্ত্র সাক্ষী হাজির করে প্রমাণ করা যায় যে সাক্ষী দিতে যে সে ঘুষ নিয়েছে, ঘুষের প্রস্তাব গ্রহণ করেছে, সাক্ষ্য দিতে অন্য কোনো দুর্নীতিমূলক প্রলোভন গ্রহণ করেছে। পূর্বের অসামঞ্জস্য বক্তব্য। সাক্ষীর পূর্ববর্তী অসামঞ্জস্য বক্তব্য প্রমাণ করার মাধ্যমে দেখানো যেতে পারে যে উক্ত সাক্ষী বিশ্বাসের অযোগ্য, কিন্তু পূর্ববর্তী অসামঞ্জস্য বিবৃতি অবশ্যই মামলার নির্যাতিত বিষয়ের সাথে সম্পর্কিত হতে হবে। উদাহরণ দেখেন, খকে খুনের ক খকে খুন করার জন্য ক অভিযুক্ত, গ বলে যে খ মৃত্যুকালে ঘোষণা করেছে, কয়ে দেওয়া আঘাতের দরুন খ মারা যায়, কিন্তু পূর্ববর্তী এক সময় গ বলছিল যে ক উক্ত আঘাত করেনি। সুতরাং গয়ের পূর্ববর্তী বিবৃতি বর্তমান বিবৃতির সাথে অসামঞ্জস্য, সেহেতু গয়ের পূর্ববর্তী অসামঞ্জস্য বিবৃতি প্রমাণ করে দেখানো যেতে পারে যে গ সাক্ষী হিসেবে বিশ্বাসের অযোগ্য। এবং জেরার চরিত্র সম্পর্কিত প্রশ্ন। সাক্ষী তার চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা সত্য থাকে যে দর্শন বা দর্শন চেষ্টা মামলায় 3 অনুচ্ছেদ অধীন জেরার সময় ভুক্তভোগীর সাধারণ অনৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। আরো শর্ত থাকে যে আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন করা যেতে পারে যদি ন্যায় বিচারের স্বার্থে আদালতের প্রয়োজন মনে করে। এরপর দেখেন, এক্স ওয়াই কে হত্যার দায়ে অভিযুক্ত হলেন। জেড বলেন যে ওয়াই মৃত্যুকালে ঘোষণা করছিলেন এক্স এর দেওয়া আঘাতে তার মৃত্যুবরণ হয়েছে। এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হলে যে পূর্ববর্তী এক সময় জেড বলছিলেন যে এক্স এর উক্ত আঘাত করেনি বা উপস্থিত করেনি, এই ক্ষেত্রে কি করা যাবে? একটু আগে আমরা বলছিলাম জেডের পূর্ববর্তী বিবৃতি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, কারণ এক্স দেওয়া আঘাতে ওয়াই এর মৃত্যুর কারণ মর্মে জেড সাক্ষ্য দিয়েছে। অন্যদিকে এই সাক্ষ্য দেওয়ার পূর্বে এক সময় সে জেড বলেছিল এক্স উক্ত আঘাত করেনি বা তার উপস্থিতি করেনি। জেড এই বর্তমান যে পূর্ববর্তী সাক্ষ্য সংগতিহীন সেটা প্রমাণ করতে পূর্ববর্তী সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য 155 দ্বারা বলা হয়েছে আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হাজির পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্য সম্পর্কে অভিযোগ আনতে পারে যে তার প্রদত্ত সাক্ষীর অংশ তার পূর্ববর্তী বিবৃতির সাথে সংগতহীন প্রমাণ করতে পারে। আশা করছি মোটামুটি এই বিষয়গুলো জানলেই বিগত সনের বার বেরিয়েছে প্রশ্নগুলো যদি পারেন আপনারা বার কাউন্সিল আপনাদের সাক্ষ্য আইন থেকে কমন আসতে পারে ইনশাল্লাহ। বেশি বেশি করে পড়ুন, বেশি বেশি করে মেন মেন কিওয়ার্ড গুলো দাগিয়ে নিন, আর যে টপিক গুলো থেকে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা ওভারঅল দেখতে পারি যে এবার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি 17 থেকে 31, 32, 33, অর্থাৎ অ্যাডমিশন কনফেশন নিয়ে, অর্থাৎ হেয়ারসি এভিডেন্স কখন গ্রহণযোগ্য এবং এক্সপার্ট অপিনিয়নের মতামত বা চরিত্র নিয়ে। এছাড়াও আসতে পারে ওগুলো কখন দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়, ওই জায়গাগুলো থেকে প্রমাণের ভার থেকে আসতে পারে, স্টপেল থেকে আসতে পারে। ওভারঅল আদালতের যেই কখন সাক্ষীর আহ, সাক্ষী সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে আদালতের পাওয়ার নিয়ে আসতে পারে, ওই বিষয়গুলো একটু দেখবেন। আশা করছি আপনারা পিলি আকারে বা টপিক আকারে যে ওভারঅল একটা ধারণা থাকলে আপনারা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি বেশি করে পড়ুন আর আল্লাহর কাছে প্রার্থনা করুন আপনাদের যেন স্বপ্ন যেন সফল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।